মাহিরের পাঠিয়ে দেওয়া ফার্নিচারের ছবিগুলো সিলেক্ট করতে বেশ বেগ পেতে হলো রোজিকে। গুণগত মান বিষয় না, কিন্তু সবগুলোই ওর চোখে মারাত্মক ঠেকেছে। কোনটাকে ছেড়ে কোনটা বাছাই করবে বুঝে আসছে না মেয়েটার। প্রত্যেকটাই অসম্ভব সুন্দর আর ইউনিক। কিন্তু সবগুলো তো আর ঘরে তোলা সম্ভব নয়। মাহির বলেছে দুটো বেডরুম, একটা ড্রয়িং রুম আর ডাইনিংয়ের জন্য প্রয়োজনীয় ফার্নিচার দেখতে। অথচ পিকচার পাঠিয়েছে 50টারও বেশি আইটেমের। অগত্যা বিভ্রান্ত রোজি অপু 10-20 করে গুনে কয়েকটা সিলেক্ট করল। আর মীরা সেগুলোর স্ক্রিনশট পাঠিয়ে দিল মাহিরকে। সকালের নাস্তা শেষে রোজিকে নিয়ে শপিংয়ে এলো মীরা। দীর্ঘক্ষণ ধরে চলল কেনাকাটা। কাপড়, জুতা, প্রয়োজনীয় প্রসাধনী সামগ্রী সহ সকল দরকারি জিনিস কিনল রোজির জন্য। এছাড়া রোজি নিজে পছন্দ করে ঘর সাজানোর জন্য কয়েকটা শোপিসও কিনে নিল। শপিং করে ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো প্রায়। দুপুরের খাবার বাহিরেই খেয়েছে তারা। তবে এর মধ্যে একবারের জন্য ওদেরকে কল করার সময় সুযোগ মেলেনি মাহিরের। দেখতে দেখতে বিকেলটাও গড়িয়ে গেল। মাগরিবের নামাজ পড়ে রোজি নিজেই এবার মীরাকে বলল মাহিরকে একবার কল করতে। মীরা মাহিরের নাম্বার ডায়াল করে ফোনটা রোজির হাতে দিল। কল রিসিভ হতেই ওপাশ থেকে রাস্তার কোলাহলের সাথে মাহিরের ব্যস্ত কণ্ঠস্বর ভেসে এলো, মীরা, রোজিকে নিয়ে রেডি হয়ে থাক, আমি আসতেছি। রোজি মৃদু স্বরে বলল, মাহির ভাই, আমি রোজি। অহ, রোজ, তৈরি হয়ে নে, আমি আসতেছি নিতে। আচ্ছা। প্রায় 10 মিনিট পর গেটে এসে মীরাকে ফোন দিল মাহির। মীরা আর রোজি তৈরি হয়েই ছিল। মাহিরের কল পেয়ে জিনিসপত্র নিয়ে নেমে এলো নিচে। তারপর মীরার গাড়ি করেই নতুন বাসার উদ্দেশ্যে রওনা দিল ওরা। গাড়ি এসে থামল একটা 4তলা বিল্ডিংয়ের সামনে। অন্ধকারে আশেপাশটা তেমন বোঝা না গেলেও জায়গাটা যে বেশ নির্জন তা ঠিকই আন্দাজ করা গেল। চারপাশ গুমোট অন্ধকারে ছেয়ে আছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একমাত্র ল্যাম্পপোস্ট আর উক্ত বিল্ডিংয়ের ফ্ল্যাটের জানালা দিয়ে চুইয়ে আসা মৃদু আলো ব্যতীত চারপাশে আর কোন প্রকার আলোর উৎস চোখে পড়ছে না। গাড়ি থেকে নেমে এমন গুমোট পরিবেশ দেখে মীরা বলল, মাহির, জায়গাটা একটু বেশিই নির্জন হয়ে গেল না? গাড়ির ডিকি থেকে জিনিসগুলো বের করতে করতে মাহির বলল, রাতের বেলা তাই এমন মনে হচ্ছে। দিনের বেলা জায়গাটা খুব সুন্দর একটা ভাইব দেয়। নদীর পাড়ের এই এলাকাটা আমার আগে থেকেই অনেক পছন্দের। ফ্ল্যাটের গেটে পা রাখা মাত্রই চমকে উঠল রোজি। চমকে উঠার কারণ হলো পিউ, পারভেজ, সাজু আর মুক্তাদির। ওরা ড্রয়িং রুমেই বসে মাহিরদের আসার অপেক্ষা করছিল। রোজিকে দেখা মাত্রই সবাই মিলে একসাথে চেঁচিয়ে উঠল, ওয়েলকাম মিসেস মাহির। ওয়েলকাম টু ইয়োর্স নিউ হোম। সেই সাথে ওর গায়ে একগাদা গোলাপ আর গাঁদা ফুলের পাপড়ি ছিটাতে লাগল। বড় ভাইবোনদের মুখে এমন সম্ভাষণ শুনে কিঞ্চিত বিব্রতবোধ করল মেয়েটা। কিন্তু তা প্রকাশ না করে মুচকি হাসার চেষ্টা করল সে। তন্মধ্যেই আবার পারভেজ একটা বিশাল ফুলের তোড়া রোজির হাতে দিয়ে বলল, নতুন সংসারে আপনাকে স্বাগতম ভাবিজান। মাহির রক্তচক্ষু নিয়ে তাকালো পারভেজের দিকে। সে জানত না, গর্ধবের দলবলেরা এসব প্ল্যান এঁটে রেখেছে। না হলে আগেই নিষেধ করে দিল। সে সবসময় রোজিকে সহজ ফিল করাতে চায়। আর রোজির স্বভাবের একটা মেয়ের কাছে এমন আচরণ স্বভাবতই বিব্রতকর। মাহিরের রক্তচক্ষু দেখে ভরকে গেল পারভেজ। পরিস্থিতি বেগতিক বুঝে কোনো বাক্য ব্যয় না করেই সে রোজির হাত থেকে ফুলের তোড়াটা পুনরায় নিজের কবজায় ফিরিয়ে নিল। স্বাভাবিক ভঙ্গিতে বলল, রোজি, এসো বোন, ভেতরে এসো। দরজার সামনে থেকে সবাই সরে দাঁড়ালে রোজিরা এবার ভিতরে প্রবেশ করল। তবে মেয়েটা একটু বসতেও পারল না, তার আগেই পিউ ওর হাত ধরে পুরো ফ্ল্যাট দেখাতে নিয়ে গেল। ছোটখাটো ফ্ল্যাটটি বেশ আধুনিক ছাঁচে গড়া। দুটো বেডরুম, প্রতিটির সাথেই রয়েছে প্রশস্ত বারান্দা। বিশাল ড্রয়িং রুমটির একপাশ জুড়ে কাচের থাই দেয়াল, সেখানে শুভ্র রঙের পর্দা ঝুলছে। সেপারেট কোন রান্নাঘর নেই, ডাইনিংয়ের একপাশেই রান্নার কেবিনেট বসানো। সব জায়গাতেই প্রয়োজনীয় ফার্নিচার রাখা হয়েছে। সবকিছু ছিমছাম গোছানো। দেখে মনেই হবে না, কেবল আজকেই সাজানো হয়েছে এই বাড়িটি। পিউ বলল, রোজি, পছন্দ হয়েছে? রোজির উপর নিচ মাথা দুলিয়ে বলল, হুম আপু, অনেক সুন্দর। মীরা বলল, আসলেই, এতটুকু সময়ের মধ্যে দারুণ সাজিয়েছিস পিউ। তোকে একদিন হায়ার করে নিয়ে যাব আমার বাসা সাজানোর জন্য। ডিল ফাইনাল করে পিউকে বুক করতে হয়। আগে বল, কত পারিশ্রমিক দিবি? মানে, মাহির তোর আপন, আর আমি কি তোর পর, যে আমার প্রসঙ্গে পারিশ্রমিকের কথা আসছে? শোন, টাকার কাছে কেউই আপন নয়। ভাবিস না, মাহিরোর সংসার মাংনা মাংনা সাজিয়ে দিয়েছি। ওর থেকেও গুনে গুনে 10,000 নিয়েছি। ওকে, ফহিন্নির বাচ্চা, তোরে ডাক্তার বানাইছিল ক্যাডায় রে? এভাবেই রোগীদের গলার উপর পাড়া দিয়ে কাটা উসুল করিস, তাই না?
তন্মধ্যেই পারভেজ সেখানে এসে সবাইকে ড্রয়িং রুমে যাওয়ার তাড়া দিল। মাহির পিৎজা এনেছে, সবাই মিলে একসাথে খাবে। পিউ আর রোজির সাথে মীরাও বেরিয়ে যেতে নিলে পারভেজ আচমকা পেছনে থেকে মীরার হাত টেনে ধরল। মীরা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি সমস্যা? পারভেজ কোনো উত্তর দিল না। এক ঝটকায় মীরাকে নিজের কাছে টেনে নিয়ে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। কানের লতিতে উষ্ণ পরশ দিয়ে ফিসফিস করে বলল, এত পালাই পালাই করিস কেন? ছাড় তো, ভীমরতি দেখার সময় নেই আমার। পারভেজ ছাড়ল না, বরং হাতের বাঁধন আরেকটু দৃঢ় হলো ওর। মীরা, চল না, আমরাও বিয়েটা করে ফেলি। দেখ রোজির মা মানছে না মাহিরকে, তাতে কি ওরা আলাদা হয়ে গেল? দিব্যি সংসার সাজিয়ে ফেলল। আমরাও এমন একটা ছোট্ট সংসার বাঁধব। বেঁধে, বউকে খাওয়াবি কি? মাহির তাও একটা চাকরি করে। পরিবার ছাড়াও ওই ওর বউকে খাওয়াতে পড়াতে পারবে। তুই কি করিস? চিন্তা করিস না, তোর টাকার লোভ করব না। কিছু একটা আমিও করব। তুই শুধু একবার আমার হাতটা ধর, আমি পুরো তোকেই আগলে ধরব। পারভেজ, বাচ্চামো করিস না। এমন কিছু সম্ভব হলে অনেক আগেই হতো। হ্যাঁ, আমি তো শুধু বাচ্চামোই করি। ফিডার খাই আর তোমার লাগি পাগলামি করি। এদিকে দেবদাস শরীরে যে জং ধইরা যাইতাছে, তা তোমার চোখে পড়ে না? ছি, এসব কেমন ভাষা? তোর যদি এতই প্রয়োজন, তাহলে বিয়ে কর তুই। আমি কি আমার জন্য দেবদাস হয়ে বসে থাকতে বলেছি তোকে? চল বিয়ে করব। কথাটি বলেই আচমকা পারভেজ মীরার হাত ধরে টানতে লাগল। মীরা ব্যস্ত হাতে পারভেজের হাত ছুটানোর চেষ্টা করতে লাগল। আরে, কি করেছিস? কিসের বিয়ে? পারভেজ ছাড়। পারভেজ মীরার কথা পাত্তা না দিয়ে টেনে বাহিরে নিয়ে এলো। সবাই খাওয়া বাদ দিয়ে অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। পারভেজ বলল, আমরা বিয়ে করব আজকে। ব্যবস্থা কর সব। সাজু বলল, কি বলেছিস, সত্যি? মীরা, আরে না, ওর মাথা ঠিক নেই, বাদ দে। আমার মাথা ঠিকই আছে। আজকে, এ মুহূর্তে বিয়ে হবে আমাদের। পারভেজের অযাচিত জেদের কারণে মীরা এবার রেগে গেল খুব। কর্কশ কণ্ঠে বলে উঠল, অনেক হয়েছে, আজাইরা পাগলামি বন্ধ কর। বিয়ে কি মামার বাড়ির আবদার যে বললেই হয়ে গেল? আর আমি বললাম তো, তোর যদি এতই প্রয়োজন হয়, তাহলে অন্য কাউকে বিয়ে করে নিতে পারিস। আমার কোন আপত্তি নেই। এই পর্যায়ে সবাইকে অবাক করে দিয়ে পারভেজ মীরার চোয়াল চেপে ধরে কটমটিয়ে বলল, আমি অন্য কাউকে বিয়ে করলে তোর কিছু যায় আসে না তো? আচ্ছা, তাহলে এই সপ্তাহের মধ্যেই তুই অন্য একজনকে বিয়ে করবি, মনের মতো ওয়েল এডুকেটেড কাউকে। তারপর আমিও, তোর আগে নিজে বিয়ের পিঁড়িতে বসা সম্ভব না আমার পক্ষে। তাই দয়া করে নিজে একটা বিয়ে করে আমাকেও সুযোগ করে দিবেন ম্যাজিস্ট্রেট ম্যাডাম। আশা করি এতটুকু উপকার করবেন আমার। ঝড়ের বেগে কথাগুলো বলে পারভেজ সোজা ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। আকস্মিক ওর এহম কাণ্ডে সকলেই হতবিহ্বল। রোজি মুখের ভিতর পিৎজা নিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। চিবুতেও ভুলে গিয়েছে মেয়েটা। আবার গলাধকরণও সম্ভব নয় এই মুহূর্তে। মীরা ধপ করে সোফার উপর বসে পড়ল, নিঃশ্বাসের গতি তীব্র। পিউ ওর কাছে এসে পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, আরে মীরা, প্যারা নিস না। পারভেজ রাগের মাথায় এসব বলেছে। তুই তো জানিস ওর রাগ কেমন। মীরা কিছু বলল না, কেবল কিছুক্ষণ একইভাবে বসে থেকে এবার উঠে দাঁড়ালো। বলল, মাহির, আসছি আমি। রোজি, থাকো আপু, আবার আসবো। আর তুমিও এসো আমার ওখানে। রোজি জায়গা থেকে উঠে এসে মীরাকে জড়িয়ে ধরল। তোমাকে মিস করব আপু। মীরাও ওকে পাল্টা জড়িয়ে ধরে বলল, আমিও করব। পারভেজ ভাইয়ার কথাতে মন খারাপ করে থেকো না, কেমন? এখান থেকে গিয়ে ভাইয়াকে একটা কল দিবে, তাহলেই দেখবে ভাইয়ার রাগ ভেঙে গেছে। মীরা মুচকি হেসে রোজির গাল টেনে দিল। মীরার সাথে পিউ, মুক্তাদির, সাজু ওরাও চলে গেল। রোজির মলিন মুখ দেখে মাহির ওকে নিজের পাশে বসিয়ে দিয়ে বলল, মন খারাপ আমার রোজের? কালকে মীরা আপু আমাকে তাদের গল্প শুনিয়েছিল। জানেন, পারভেজ ভাইয়া যেমন মীরা আপুকে ভালোবাসে আপুও ভীষণ ভালোবাসে। কিন্তু চাইলেও তা প্রকাশ করতে পারে না আপু। আজকে আপু ভাইয়ার কথায় খুব কষ্ট পেয়েছে। বোকা মেয়ে, ওদের ঝগড়া তুই সিরিয়াসলি নিচ্ছিস? দিনের ভিতর কম করে 2-3 বার তো হবেই, ওরা এভাবে ঝগড়া করে। 10 মিনিট পর আবার ঠিক হয়ে যায়। তাই ওদেরকে সিরিয়াসলি নেওয়ার কারণ নেই। আচ্ছা, নিলাম না। মাহির এবার রোজির বাম গালে টুক করে একটা চুমু একে বলল, বাড়ি পছন্দ হয়েছ, মিসেস মেহেরিমা মাহির? রোজি চকিতে গোল গোল চোখ করে তাকালো মাহিরের দিকে। হা, কি বললেন? বললাম, বাড়ি পছন্দ হয়েছে? না, তারপরের অংশটা। ওহ, বলেছি, মিসেস মেহেরিমা মাহির। কেন, শুনতে কি খুব খারাপ লেগেছে? রোজি দুপাশে ঘন ঘন কয়েকবার মাথা নাড়িয়ে বলল, উহু,
একদম খারাপ লাগেনি। তবে একেবারে অন্যরকম একটা ডাক। তাহলে মাঝে মাঝে এভাবে ডাকবো? রোজি মাথা কাত করে সায় দিল। ঠিক আছে। মাহির এবার রোজিকে বুকে আগলে নিয়ে বলল, এই নামের অর্থ জানিস? বিয়ে হলে মেয়েদের মিসেস বলতে হয়, তাই তো? না, মিসেস মেহরিমা মাহির মানে হলো মেহেরিমা নামের মেয়েটি মাহিরের অর্ধাঙ্গিনী, অর্থাৎ এই মাহিরের অস্তিত্বের অর্ধেক অংশ জুড়ে শুধুই সে। রোজি চট করে মাহিরের বুক থেকে মাথা তুলে ভ্রু কুঁচকে তাকালো। অভিমানের সুরে বলল, অর্ধেক কেন? পুরোটা নয় কেন? মাহির ওর চোখের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসল। আচ্ছা, তাহলে মেহেরিমা মাহিরের পুরো সত্তার দাবিদার হতে চায়? হুম। রোজির কণ্ঠে দৃঢ়তা। তবে তাই সই। আজ থেকে এই মাহিরের গোটা অস্তিত্বের একমাত্র অংশীদার মেহরিমা নামক এই সুন্দরী রমণী। রোজি খিলখিল করে হেসে আবার মাহিরের বুকে মুখ লুকাল। অস্ফুট স্বরে বলল, আপনি পুরোটাই শুধু আমার। মাহির পরম আবেশে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, হুম। আচ্ছা, বললি না তো বাড়ি পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। তবে ফার্নিচার মনে হয় একটু বেশিই হয়ে গেল, কিছুদিন পর তো আমরা বাড়িতেই ফিরে যাব, তখন এগুলোর কি হবে? রোজির শেষের কথাটা শুনে মুহূর্তের জন্য মাহিরের মুখটা ফ্যাকাশে হয়ে উঠল। কিন্তু সে তা ধরতে দিল না রোজিকে। কথা ঘুরিয়ে বলল, থাকতে সমস্যা হবে না তো এখানে? উহু, আপনি আছেন না। বলেই রোজি মাহিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ওর হাতের বাঁধন সাক্ষী, মাহিরের প্রতি ওর বিশ্বাস আর আস্থা কতটা অটল। খানিক বাদে মাহির বলল, আচ্ছা শোন, এখন তোর বই কেনা বাকি শুধু। সময় পাইনি আজকে। আচ্ছা, সমস্যা নেই, কালকে কিনব। রোজি আমি ভেবেছি, তোকে আমার কলেজে ট্রান্সফার করব। তোকে অন্য কলেজে রেখে গিয়ে শান্তি পাবো না আমি। আর আমার কলেজে হলে সবসময় চোখে চোখে রাখতে পারবো। কিন্তু মাহির ভাই, আমাদের তো রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। তাতে কি, শিক্ষা বোর্ড চেঞ্জ করে নিব। ঝামেলা হবে না? সেটা আমি দেখে নিব। তুই আসতে চাস কি না তা বল। আচ্ছা, সমস্যা নেই, মৃদুস্বরে বলল রোজি। মাহির বুঝল রোজির মনের কথা। নরম করে বলল, তোর কি রাইসার জন্য মন খারাপ হচ্ছে? একটু একটু। ওই আমার জীবনের প্রথম ফ্রেন্ড। মাহির হেসে রোজির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগলি। রাজশাহীতেই তো থাকছিস। প্রতিদিন দেখা করতে পারবি। এছাড়া রাইসা চাইলে আমি ওকেও ট্রান্সফার করে আনব। উদ্ধৃতি চিহ্ন। রোজি মাথা নেড়ে বলল, রাইসা আসবে না মাহির ভাই। ওর বয়ফ্রেন্ড আমাদের কলেজেই পড়ে। ওর জন্যই রাইসা রাজশাহীতে ভর্তি হয়েছে। থাক, সমস্যা নেই, ফোনে কথা বলবো আমরা। আর মাঝে মাঝে দেখা করব। তাহলেই হবে। মাহির আলতো করে রোজির কপালে ঠোঁট ছুঁয়ে দিল। এইটুকু বয়সেই কত বুঝদার মেয়েটা। কোন জেদ নেই, সকল পরিস্থিতিই কোন দ্বিধা ছাড়াই খুব সুন্দর করে মেনে নেয়। এমন মেয়ে বউ হলে সংসার সুখ একেবারে দৌড়ে দৌড়ে আসতে বাধ্য। এমন জীবনসঙ্গিনীর সঙ্গ পেলে পুরুষদের এক জীবন এমনিতেই সার্থক। গর্বে বুক ভরে উঠল মাহিরের। আল্লাহর নিকট কয়েকবার শুকরিয়া আদায় করে নিল মনে মনে। রোজি আবার ফট করে মাথা তুলে বলল, মাহির ভাই, আব্বুকে একটা কল দিন তো, কথা বলবো। রোজির কথাতে মাহিরের মনে পড়ল, দুপুরের দিকে লুৎফর রহমান কল দিয়েছিলেন। মাহির তখন এতটাই ব্যস্ত ছিল যে ভালো করে কথাটাও বলতে পারেনি। এবার সে ফোনটা বের রোজির হাতে দিল। কল দে চাচাকে, আমি আসছি একটু। বলেই মাহির উঠে ওয়াশরুমের দিকে যেতে নিল। রোজি ফোন হাতে নিয়ে স্ক্রিন অন করতেই পাসওয়ার্ড চাইল ফোন। তাই রোজি পিছন থেকে মাহিরকে ডেকে বলল, মাহির ভাই, পাসওয়ার্ডটা বলে যান। মাহির আবার ফিরে এলো। রোজির সামনে শটাং হয়ে দাঁড়িয়ে থমথমে গলায় প্রশ্ন করল, আমার ফোনের পাসওয়ার্ড জানিস না তুই? না, জীবনে জানলিটা কি তাহলে? মাহিরের কণ্ঠে মৃদু কর্কশতার রেশ ঝরল যেন। রোজিরও রাগ হলো এবার। মাহিরের পাসওয়ার্ড সে জানবে কি করে? মাহির বলেছে কখনো? আবার ওকেই দোষ দিচ্ছে। রোজিও এবার মেকি স্বরে বলল, আমি কিভাবে জানবো? আপনি কি বলেছেন কখনো আমাকে? রোজিকে রাগতে দেখে মাহির তৎক্ষণাৎ সুর নরম করল মাহির। কথায় আছে, বউ রেগে গেলে নিজেকে নরম রাখতে হয়। আমি জানি, তোর জানা। তাই আলাদা করে বলিনি। আচ্ছা বাদ দে, পাসওয়ার্ড হলো 7টা 1। হুম, এটা কেমন পাসওয়ার্ড? তোর আমাদের জীবনের পাসওয়ার্ড এটা। রহস্যময় একটা হাসি দিয়ে চলে গেল মাহির। মাহিরের কথা রোজির মাথার উপর দিয়ে গেল। কিন্তু সে আর পাল্টা কথা বাড়ালো না। আব্বুর সাথে কথা বলতে হবে। তাই লক খোলার জন্য কিবোর্ডে গুনে গুনে 7বার 1 চেপে ওকে করল। রং পাসওয়ার্ড। রোজির চোখ মুখ কুঁচকে এলো বিরক্তিতে। এতগুলো 1 কি গুনে গুনে চাপা যায়? তবে দ্বিতীয় বারের বেলা সফল হলো মেয়েটা।
সোজা কল লিস্টে গিয়ে কল করল লুৎফর রহমানকে। লুৎফর রহমান রিসিভ করেই বলে উঠলেন, হ্যাঁ মাহির। বলো আব্বু। আব্বু, আমি রোজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ মা, আমিও ভালো ভালো আছি। আব্বু, আমরা নতুন বাসায় উঠেছি। তুমি কালকে দেখতে এসো। রোজির কণ্ঠের উত্তেজনাই বলে দিচ্ছে মেয়েটা ভীষণ খুশি। লুৎফর রহমানের হৃদয় শান্তির শীতল হাওয়া বয়ে গেল। আচ্ছা আম্মু, সময় করে যাব। খাওয়া দাওয়া করেছো? সন্ধ্যায় পিৎজা খেয়েছিলাম, আর রাতের খাবার খাইনি এখনো। আব্বু, আম্মু কেমন আছে? তোমার আম্মুও ভালো আছে মা। আম্মুর রাগ কি একটুও কমেনি? আব্বু? রমণীর কণ্ঠে অসহায়ত্ব ফুটে উঠল। লুৎফর রহমান ফিকে হাসার চেষ্টা করে বললেন, কমেছে আম্মু। অনেক কমে গিয়েছে। তুমি এসব নিয়ে চিন্তা করো না, কেমন? ওখানে থাকতে খারাপ লাগলে আব্বুকে শুধু একবার জানাবে। তন্মধ্যেই মাহির এসে বসল রোজির পাশে। মাহিরকে দেখে রোজি বলল, আব্বু মাহির ভাইয়ের সাথে কথা বলো। তারপর নিজেই ফোনটা মাহিরের কানে ধরল। মাহিরও দুই একটা ভালো মন্দ কথা বলা শেষে সংযোগ বিচ্ছিন্ন করল। রোজি মাহিররে কান থেকে ফোন নামিয়ে বলল, ভাইয়ার সাথে কথা হয়েছে? উদ্ধৃতি চিহ্ন। হুম, সন্ধ্যায় কথা হয়েছে আসিফের সাথে। তুই বলবি? না থাক, কালকে বলবো। এবার রোজি মাহিরের ফোনের গ্যালারিতে ঢুকে গেল। পুরো গ্যালারি জুড়ে রোজির হাতের চারখান ছবি, আর বেশ কয়েকটা পেপারের ছবি, এ ব্যতীত পুরো গ্যালারি ফাঁকা। 1 মিনিটের ব্যবধানে রোজির মুখটা ফ্যাকাশে হয়ে উঠল। সে আলগোছে গ্যালারি থেকে বেরিয়ে এসে ফোনটা মাহিরের দিকে এগিয়ে দিল। এতক্ষণ মাহির আর চোখে সবই লক্ষ্য করেছে। রোজির হাত থেকে ফোনটা নিয়ে বলল, কি হলো? মুখটা এমন চুপসে গেল কেন? রোজি এবার অকপটে মনের সবটুকু অভিমান ঢেলে দিয়ে বলল, আপনার স্ক্রিনে আমার হাতের ছবি দেখে ভেবেছিলাম, আপনার হয়তো গ্যালারি আমার ছবি দিয়ে ভর্তি থাকবে। কিন্তু এখানে তো একটাও ছবি নেই আমার। মাহির মুচকি হাসল। রোজির ফুলো ফুলো অভিমানী গালে চুমু খেয়ে বলল, কিভাবে ছবি থাকবে? তুই কি ছবি তুলেছিস? আমার তো আড়াল থেকে মেয়েদের ছবি তোলার অভ্যাস নেই। আড়াল থেকে কেন তুলতে হবে? সামনে থেকে তুললে আমি বাধা দিতাম নাকি? রাতের প্রথম প্রহরটা দুজনের গল্প আর খুনসুটির মাঝেই কেটে গেল। রাতের খাবার মাহির বাহির থেকে অর্ডার করেছিল। সেটা খেয়েই দুইজন দুই ঘরে শুয়ে পড়ল। রোজিকে দুটো ঘরের মধ্যে একটি নিজের জন্য সিলেক্ট করতে বলেছিল মাহির। তুলনামূলক একটু ছোট রুমটাই বেছে নিয়েছে রোজি। বাইরে তখন নিঝুম রাত, চারপাশ জমাটবদ্ধ নিস্তব্ধতায় ডুবে আছে। জানালার ওপাশে কৃষ্ণপক্ষের অন্ধকার আরও ঘনীভূত হয়ে আছে। হঠাৎ স্তব্ধতা ভেঙে আকাশের বুক চিরে ভেসে এল গুরু গম্ভীর ডাক। মেঘের গুরু গুরু গর্জন জানান দিচ্ছি, বৃষ্টির ফোঁটায় ভিজবে জমিন। কিছুক্ষণের মধ্যেই বাতাসে ভেজা মাটির সোদা গন্ধ মিশতে শুরু করল। তার কয়েক মুহূর্ত পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল সিমেন্টের ছাদ আর জানালার কাচের ওপর। পাতলা কমফোর্টের নিচে গভীর ঘুমে আচ্ছন্ন মাহির। সারাদিনের কঠোর পরিশ্রম আর ক্লান্তির কবলে পড়ে শোয়ার আধা ঘন্টার মধ্যেই রাজ্যের ঘুম নেমেছে চোখ জুড়ে। তা আরও জেকে বসেছে এসির মৃদু গুঞ্জন আর বাইরের বৃষ্টির শব্দের মিশেলে আরামদায়ক পরিবেশের কারণে। তবে হঠাৎ বজ্রপাতের বিকট আওয়াজে মাহিরের কাঁচা ঘুমটা আলগা হয়ে এলো ওর। এক প্রকার অস্বস্তি নিয়ে পাশ ফিরতেই আধা জাগ্রত মস্তিষ্কের নিউরনে খানিক টান পড়ল যেন। পায়ের কাছে যেন উষ্ণ নরম কিছুর অস্তিত্ব টের ওর সংবেদনশীল পেশি। না, কমফোর্টের উষ্ণতা নয় এটি। মস্তিষ্ক সম্পূর্ণভাবে সচল হতেই এক প্রকার ধরফিয়ে উঠে বসল মাহির। বুকটা দুরুদুরু কাঁপছে। অন্ধকারের মাঝে হাতড়ে সে বালিশের পাশে থাকা ফোনটা তুলে নিল। ফোনের ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে কাপা হাতে আলো ফেলল বিছানার শেষ প্রান্তে। আলো পড়তেই মাহিরের চোখ ছানাবড়া। পায়ের কাছে ডাবল ভাঁজ করা নরম কমফোর্টারের ভেতরে গুটিসুটি মেরে শুয়ে আছে রোজি। বৃষ্টির শীতলতায় হয়তো একটু ওম খুঁজছিল মেয়েটা। মাত্র 10 বছর বয়স থেকে মীর মহলের সেপারেট রুমে একা থেকে আসছে রোজি। কখনো কোন বিষয়ে ভয়ডরের কবলে পড়তে হয়নি তাকে। কিন্তু আজকে সেই মেয়েই ভীষণ ভয় পেয়েছে। ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। একেবারেই অপরিচিত জায়গা। আশেপাশের দৃশ্য কেমন, তাও দেখেনি কোনোদিন। ওর ঘরটার জানালা দিয়ে তাকালে গুমট নিস্তব্ধ কৃষ্ণপক্ষের অন্ধকার ব্যতীত আর কিছুই চোখে সোজে না। তার উপর প্রকৃতি আজ ভয়ঙ্কর রূপে সেজে উঠেছে। থেকে থকে আসমানের বিকট গর্জনে কেঁপে উঠছে ধরণী। কারেন্টও নেই, সবকিছু মিলে সেখানে থাকা আর সম্ভব হয়নি রোজির পক্ষে। মাঝরাতেই অন্ধকারের বুক চিরে চলে এসেছে মাহিরের ঘরে, কোনোরকম বিছানাটা খুঁজে নিয়ে যেখানে পেয়েছে গুটিসুটি মেরে শুয়ে পড়েছে। এবং মাহিরের কমফোর্টের উষ্ণতায় কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গিয়েছে মেয়েটা।
ফ্ল্যাশ লাইটের তীব্র আলো চোখে পড়তেই চোখের পাতা আর ঠোঁট দুটো কিঞ্চিত কেঁপে উঠল রমণীর, তবে তার গভীর ঘুমে কোনো ব্যাঘাত ঘটল না। রোজির শুয়ে থাকার ভঙ্গি দেখে মাহিরের মুখে অস্ফুট এক চিলতে হাসি ফুটে উঠল। 4 হাত পা গুটিয়ে একপাশে সামান্য একটু জায়গা নিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে মেয়েটা। এভাবে তো সে অনায়াসেই মাহিরের প্রশস্ত বুকের মাঝে হারিয়ে যেতে পারত। অথচ এই অদ্ভুত রমণী মাহিরের আদুরে আশ্রয়ের মায়া ছেড়ে পায়ের নিচে গিয়ে আশ্রয় খুঁজে নিয়েছে। চরম অপরাধ করেছে রমণী। মাহির ওকে পাজা তুলে নিজের বালিশের একপাশে শুয়ে দিল। মাহির ভেবেছিল তার সাথে বেড শেয়ার করতে অস্বস্তি হবে রোজির। তার উপর সে নিজেও তো একজন পুরুষ মানুষ। এত কাছে হালাল নারীর উপস্থিতে স্বাভাবিকভাবেই কোন পুরুষ ঠিক থাকতে পারবে না। মাহির চায় না তার দ্বারা আবার কোন ভুল হোক। কিন্তু এখন মনে হচ্ছে যেভাবেই হোক নিজের আত্মসংযম ক্ষমতা বাড়াতে হবে তাকে। তার রোজ ভয় পাচ্ছে একা থাকতে, তাহলে সে কিভাবে একা রাখবে তার প্রাণকে? তার প্রাণ তার বুকেই থাকবে। প্রাণের স্পন্দন তো বুকের মাঝেই স্পন্দিত হওয়া উচিত। ঘরে আসতেই মাহির এসে দাঁড়ালো রোজির শিয়েরে। মাথার কাছে হাঁটু গেড়ে বসে অতি সন্তর্পণে হাত রাখল ঘুমন্ত রমণীর কপালে। নিচু স্বরে ডাকল, রোজ, নামাজ পড়বি না প্রাণ? ঘুমের ঘোরেই সামান্য নড়েচড়ে উঠল রোজি, কিন্তু ঘুম ভাঙল না। মাহির আবারও ওর চুলে হাত বুলিয়ে দিতেই এবার চোখ মেলল সে। কিন্তু চোখ মেলতেই দুই নয়নে তার রাজ্যের বিস্ময়। মৃদু আলোয় চোখের সামনে অচেনা সিলিং, অচেনা রুম, আসবাবপত্র দেখে কয়েক মুহূর্তের জন্য দিশেহারা হয়ে পড়ল মেয়েটা। কাল রাতের ভীতিটা অবচেতন মনে এখনো রয়ে গেছে। কপালে ভাঁজ ফেলে ফ্যালফ্যাল করে চারপাশটা দেখতে লাগল রোজি। রোজির এমন অপ্রস্তুত চাউনি দেখে মাহির নিঃশব্দে হাসল। আলতো করে রোজির গালে হাত ছুঁয়ে দিয়ে শান্ত গলায় বলল, আমাদের বাড়ি প্রাণ, আমাদের ঘর। রোজি এবার ডান দিকে মাথা ঘুরে তাকালো, অমনি দৃষ্টি আটকে গেল খুব কাছে বসে থাকা মানুষটির ওপর। মাহির নামাজ আদায় করে জায়নামাজ থেকে উঠেছে। মাথায় সাদা একটা গোল টুপি, গায়ে সাদা সুতির পাঞ্জাবি, ভোরের স্নিগ্ধ আলোয় পুরুষটিকে আজ অন্যরকম পবিত্র আর সৌম্য দেখাচ্ছে যেন। রোজি কয়েক সেকেন্ড বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। তারপর হাতের পিঠ দিয়ে চোখ কচলাতে কচলাতে বলল, নামাজ পড়ে নিয়েছেন আপনি? মাহির মাথা হেলে রোজির কপালে চুমু খেয়ে বলল, সুন্নত পড়েছি শুধু। যা উজু করে আয়, ফরজটা জামায়াত করে পরব। রোজি আর দেরি করল না, আড়মোড়া ভেঙে ঝটপট বিছানা ছাড়ল। 2 মিনিটের মাথায় ফ্রেশ হয়ে একেবারে অজু করে ফিরল সে। অজুর পানিটাও মুছল না, সময় নেই বেশি, নামাজের সাদা হিজাবটা মাথা গায়ে জড়িয়ে নিল ব্যস্ত হাতে। তারপর মাহিরের জায়নামাজের পিছনে নিজের জায়নামাজ বিছিয়ে 2 রাকাত সুন্নতের নিয়ত বেঁধে নিল। বিছানায় বসা মাহির অপলক তাকিয়ে আছে রোজির দিকে। ইবাদতের নিঃশব্দে দাঁড়িয়ে থাকা নারীটি তার স্ত্রী, একান্ত তার হালাল নারী। পৃথিবীতে এত এত নারী থাকতেও এই নারীটিকেই আল্লাহ তার জন্য বেছে দিয়েছেন। তার চোখে শুধুমাত্র এই নারীটির প্রতি পৃথিবীর সকল মুগ্ধতা ঢেলে দিয়েছেন। আজ হঠাৎ এই উপলব্ধিটা মাহিরের বুকের ভেতর গভীরভাবে নাড়া দিল। সালাম ফিরে রোজি ডাকল মাহিরকে, মাহির ভাই, আসুন। মাহির উঠে নিজের জায়নামাজে দাঁড়িয়ে ইমামতির জায়গা গ্রহণ করল। রোজি তার ঠিক পেছনে দাঁড়ানো, একই কিবলার দিকে, একই প্রভুর সামনে। শারীরিক দূরত্ব থাকলেও হৃদয়ের দূরত্ব একেবারেই শূন্য। মাহির তাকবীর তুলতেই ঘরের ভেতর নেমে এলো এক ধরনের পবিত্র নীরবতা। সামনে ইমাম রূপে এক স্বামী, পেছনে মুক্তাদি রূপে এক স্ত্রী। আজ মাহির শুধুমাত্র ইমাম হয়ে রোজির সামনে দাঁড়ায়নি, বরং প্রভুর তরফ থেকে ওর আরেক অভিভাবক, ওর আশ্রয় হয়ে দাঁড়িয়েছে। প্রথম রাকাতের কিরাতে মাহির সূরা আর রুমের 20-22 নং আয়াত পাঠ করল। বিশিষ্ট এই আয়াতগুলো সহ ইসলামের বিভিন্ন ইলম আজ থেকে প্রায় 7-8 বছর আগে ধাতস্থ করেছিল সে। তবে মাঝের বহু বছর চর্চা করা হয়নি। তবুও বেশ ভালোভাবেই গেঁথে আছে ওর তীক্ষ্ণ স্মৃতির পাতায়। নামাজ শেষ হলে মাহির রোজির দিকে ফিরে বসল। রোজি তখন কেবল মুনাজাতে হাত তুলেছে। চোখ বুজে আল্লাহর নিকট মনের কথাগুলো খুলে বলছে মেয়েটা। দীর্ঘ, গভীর একটা মুনাজাত শেষ করে মাহিরের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল সে। মাহির বলল, এতক্ষণ ধরে মুনাজাতে কি দোয়া করলি? হাঁটু ফেলে বসে থাকা মাহিরের কোলে মাথা দিয়ে জায়নামাজের উপরই শুয়ে পড়ল রোজি। তারপর মাহিরের প্রত্যুত্তরে বলল, বলবো না তো। মাহির ওর কোলের উপর থাকা রোজির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আচ্ছা, বলতে হবে না। আল্লাহ আমার স্ত্রীর দোয়াগুলো কবুল করে নিক, তাহলেই হবে। রোজি এবার চট করে মুখ খুলল। আচ্ছা, বলছি শুনুন। প্রথমে দাদু দাদি, নানু নানি ওদের আত্মার মাগফিরাতের দোয়া করেছি। তারপর আমাদের জন্য, মানে আপনার আর আমার জন্য। আর সবার শেষে দোয়া করেছি আল্লাহ যেন তাড়াতাড়ি আম্মুর রাগ কমে দেয়। আর আমরা বাড়িতে ফিরে যেতে পারি।
নীরবতার বুক চিরে কেবল জনের নিঃশ্বাসের শব্দ। রোজির গালে হাত রেখে ওর কোমল ত্বকে নিজের বুড়ো আঙুল আলতো করে স্লাইড করছে মাহির। ওর উষ্ণ নরম স্পর্শে রোজির চোখের পাতা আপনা আপনি নুয়ে এলো, এবং এক সময় ভারী হয়ে উঠল। তখনই মাহির মাথা হেলে রোজির কপল দেশের কোমল ত্বকে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর জগতের সমস্ত আবেগ আর মুগ্ধতা কণ্ঠস্বরে মিশিয়ে ডেকে উঠল, কুর্রাতু আইনি। রোজি চকিতে মাথা উঁচু করে মাহিরের মুখের দিকে তাকালো। দৃষ্টি মিলিত হলো দুজনের। রোজি ওর গালে রাখা মাহিরের হাতের উপর নিজেও হাত রাখল। মুগ্ধ কণ্ঠে বলল, আপনি এত সুন্দর সুন্দর নিক নাম কোথায় পান বলুন তো? পৃথিবীর সকল উপমাই তোর সাথে মানানসই। কোনটা ছেড়ে কোনটা বলি, তা নিয়ে বড্ড বিভ্রান্ত আমি। রোজি মৃদু হেসে বলল, এই নামের অর্থ আবার কি? কুর্রাতু আইনা তুই, এই আমার দুই নয়নের শীতলতা। পূব আকাশে ভোরের আলো ফুটেছে বেশ কিছুক্ষণ হলো। তবে বদ্ধ ঘর থেকে তা বুঝবার উপায় নেই। মাহির এবার ঘরের সকল পর্দাগুলো টেনে জড়ো করে রাখল, আর তৎক্ষণাৎ বিস্ময় আবিষ্ট হয়ে উঠল রোজি। কাল রাতের সেই গা ছমছমে ভয়ঙ্কর নিস্তব্ধতা ভোরের কোমল আলোয় মুহূর্তেই কর্পূরের মতো উবে গেল যেন। রোজি এক দৌড়ে বেকনিতে চলে গেল। 4 তলার এই বেকনিতে দাঁড়িয়ে চোখ জুড়ানো অপার্থিব দৃশ্যের সাক্ষী হল সে। তার থেকে কয়েক মিটার দূরে রূপালী ফিতার মতো বয়ে চলছে শান্ত পদ্মা। হাতের ডানদিকের শাল বাগানে সারি সারি শাল গাছ আকাশের পানে উকি দিয়ে দাঁড়িয়ে আছে। প্রাকৃতিক সবুজ জঙ্গল ব্যতীত আশেপাশে কোন প্রকার কনক্রিটের জঙ্গল চোখে পড়ছে না। নদীর উপর দিয়ে বয়ে আসা সকালের স্নিগ্ধ শীতল বাতাস রমণীর মন, শরীর দুটোই ছুঁয়ে দিল। আবেশে চোখ দুটো বুজে এলো ওর। এবার শাল গাছের পাতার গুঞ্জন আর ভোরের পাখিদের কিচিরমিচির আওয়াজ একসাথে ঐকতান হয়ে বাজতে লাগলো রোজির কর্ণকুহরে। মানুষের কোলাহল, গাড়ির অসহ্যকর হর্ন, কোন প্রকার বাড়তি শব্দ নেই। ব্যস্ততম রাজশাহীর বুকে যেন এক টুকরো স্বর্গীয় নির্জনতা। প্রকৃতির এই রূপসুধা পানে বিভোর রোজি। মাহির কখন নিঃশব্দে ওর পাশে এসে দাঁড়িয়েছে, টেরই পায়নি। খোলা বারান্দার গ্রিলের ওপর রাখা রোজির কোমল হাতের ওপর মাহির আলতো করে নিজের হাত রাখল। মাহিরের সেই স্পর্শের উষ্ণতায় ধ্যান ভাঙল রোজির। এবার সে মাথা ঘুরিয়ে মুগ্ধ চোখে তাকালো মাহিরের দিকে। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, মাহির ভাই, এই জায়গাটা এত সুন্দর কেন? কারণ তুই সুন্দর, তোর চোখ সুন্দর। স্নিগ্ধ রোজির রূপে বিমোহিত হয়ে আনমনেই বলল মাহির। দেখুন, নদী, পাখি, শীতল বাতাস, প্রকৃতির কি নেই এখানে? মনে হচ্ছে এখানে দাঁড়িয়েই সারা জীবন কেটিয়ে দিই। আমিও তো চাই রোজ, তোকে নিয়ে এই একটা জীবন আমাদের সাজানো গোছানো এই ছোট্ট দুনিয়াতেই কেটে দিতে। কেউ থাকবে না, কেবল তুই আমি মিলে আমরা থাকব, আর আমাদের সঙ্গ দিবে নীরব প্রকৃতি। কিন্তু তুই বোকা, সেসব কি বুঝবি? 2 দিন পরই বাড়ি যাওয়ার জন্য উতলা হয়ে উঠবি। নিজে নিজেই মনের ভেতর কথাগুলো আওড়ালো মাহির। হঠাৎ রোজির প্রফুল্ল মনটা বিষাদের চাদরে ঢেকে গেল। হাসি মুখটা মলিন হয়ে এলো। ক্ষীণ কণ্ঠে বলল, মেসির কথা খুব মনে পড়ছে মাহির ভাই। ও তো আমাদের ছাড়া থাকেনি কখনো। একা একা কি করছে কে জানে? রোজির কথার প্রেক্ষিতে মাহির কিছু বলল না। দুজনই চুপচাপ হয়ে বহমান নদীর দিকে তাকিয়ে রইল। ইতিমধ্যেই সকালের মিষ্টি রোদ এসে ছুঁয়ে দিয়েছে ওদের। হঠাৎ কলিং বেলের শব্দে ধ্যান ভাঙল দুজনের। অপ্রস্তুত হয়ে তাকালো একে অপরের দিকে। রোজি বলল, এত সকালে কে এলো? মাহির বলল, দেখছি আমি, তুই এখানেই থাক। মাহির বেরিয়ে এসে দরজা খুলে দিল। দরজার উপারে দাঁড়িয়ে থাকা মাঝবয়সী ভদ্রলোক, এই বাড়ির মালিক। মাহির চটজলদি সালাম দিয়ে বিনয়ের সাথে ভেতরে আসতে বলল। ভদ্রলোক সালামের উত্তর নিয়ে ভেতরে এসে বসলেন সোফার উপর। বললেন, সকাল সকাল তোমাকে বিরক্ত করলাম বোধ হয়। না চাচা, আমরা ভোরেই উঠেছি। ভদ্রলোক এদিক ওদিক চোখ বুলিয়ে বললেন, একদিনের মধ্যেই বেশ ভালো গুছিয়েছ। তা বাবা, তুমি তো তোমার স্ত্রীকে নিয়ে থাকাবে বলেছিলে। জি চাচা। ভদ্রলোক এবার একটু ইতস্তত করে বললেন, বৌমাকে দেখছি না, ঘুম থেকে উঠেনি মনে হয়। না, ঘুম থেকে উঠেছে। আমি ডেকে আনছি, একটু বসুন। মাহির এবার ঘরে এলো। মাহিরকে দেখে রোজি বলল, কে এসেছে মাহির ভাই? উদ্ধৃতি চিহ্ন। মাহির রোজির গায়ে থাকা ওড়নাটার এক প্রান্ত মাথায় তুলে ঘুমটা টেনে দিল। বলল, বাড়িওয়ালা চাচা এসেছে। সালাম দিবি। কেমন? মাহির রোজির হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে এলো। রোজি সালাম দিল। ভদ্রলোক তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে সালামের উত্তর নিলেন। স্ত্রীর কথা ফেলে দেবার নয়। মাহির চা বানাতে কিচেন কেবিনেটের দিকে এগিয়ে গেল। এদিকে ভদ্রলোক রোজির সাথে টুকটাক কথা বলছে, সাথে সাধারণ কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে। গতরাতে ভদ্রলোকের স্ত্রী এসেছিলেন নতুন ভাড়াটিয়া অর্থাৎ মাহির আর রোজিকে দেখতে।
তখন রোজির অল্প বয়স আর মাহিরকে ভাই সম্বোধন করার বিষয়টি সন্দেহের দানা বেঁধে দিয়েছিল ভদ্রমহিলার মনে। পরে তিনি বিষয়টি তার স্বামীকে জানান। সেই সন্দেহের জের ধরেই ভদ্রলোক আজ নিজ চোখে দেখতে এসেছেন। স্ত্রীর বলা প্রতিটা কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। মেয়ের বয়স খুবই অল্প, তার উপর স্বাভাবিক স্বামী স্ত্রীর কথোপকথনের ধরন এমন হতে পারে না। ভদ্রলোক চায়ের কাপে শেষবারের নত চুমুক বসিয়ে কাপটা প্লেটটা সামনের টি টেবিলের উপর রেখে দিলেন। মাহিরের দিকে চেয়ে ধীরেসুস্থে বললেন, বাবা দেখো, বাড়ি ভাড়ার তো কিছু নিয়ম আছে। যদিও বাংলাদেশে তেমন গুরুত্ব দেওয়া হয় না বিষয়গুলোতে, কিন্তু আমি আবার এই বিষয়ে যথেষ্ট সচেতন। তো বলেছিলাম, তোমাদের পরিচয়পত্র আর কাবিননামার একটা করে ফটোকপি জমা দিও আমাকে। মাহির ধরতে করল ভদ্রলোকের সন্দেহের ধাঁচ। তাই সে সরাসরি বলল, আপনার বিষয়টা বুঝতে পারছি চাচা, কিন্তু এসব কাগজ আপাতত আমাদের কাছে নেই। তবে আমার কাছে আমারের কাবিনের ছবি আছে, এটা দেখলে আপনার সংশয় দূর হবে আশা করছি। ফোন থেকে কাবিনের ছবি বের করতে করতে বলল মাহির। ভদ্রলোক এবার যেন বেশ লজ্জিত বোধ করতে লাগলেন। একজন বিবাহিত দম্পতির দিকে এমন সন্দেহের আঙ্গুল তোলার বিষয়টা ভীষণই লজ্জাজনক বৈকি। মাহির এবার স্ক্রিনে কাবিননামার ছবিটা উঠিয়ে ফোনটা উনার হাতে দিল। ভদ্রলোক গলায় ঝুলে থাকা চশমাটা চেখে পড়ে নিলেন, তারপর স্ক্রিনের পেপারটা জুম করে লেখাগুলো পড়তে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই বিস্ময় চোখ দুটো বড় বড় হয়ে উঠল উনার। মাথা তুলে একবার মাহির রোজির দিকে তাকিয়ে পুনরায় স্ক্রিনে চোখ দিলেন। এবার আরও গভীর মনোযোগ ঢুকিয়ে দিলেন সেখানে। দ্বিতীয়বারের মতো মাথা তুলে কৌতূহলী চোখে সোজা মাহিরের দিকে তাকালেন। বিস্ময় নিয়ে প্রশ্ন করলেন, তোমরা মীর বংশের সন্তান, বাবা? জি, চাচা। তাহলে তো তোমরা চাচাতো ভাই বোন? জি, আগে ছিলাম। মাশাল্লাহ, খুব মানিয়েছে তোমাদের। সুখী হও বাবা, সুখের হোক তোমাদের দাম্পত্য জীবন। আর যতদিন ইচ্ছে কোন দ্বিধা ছাড়াই থাকবে এখানে। ভাড়া করা বাড়ি নয় বরং নিজের বাড়ি মনে করবে। ভদ্রলোকের প্রতিটি কথার মাঝে মীর বংশের প্রতি এক অকৃত্রিম সম্মাননা প্রকাশ পাচ্ছিল। চাচা আর একটা কথা ছিল, আমাদের পাশের ফ্ল্যাটটি অন্য কাউকে ভাড়া দিবেন না, প্লিজ। ওটার ভাড়াও আমরা পরিশোধ করব। আরে বাবা, তোমাকে ভাবতে হবে না। আমি এই গোটা 4 তলাতেই বাইরের কাউকে পা রাখতে দিব না। তোমরা নিজেদের মতো থাকো, কেউ বিরক্ত করবে না তোমাদের। উদ্ধৃতি চিহ্ন। বাড়িওয়ালা চলে যেতেই রোজি মাহিরকে বলল, উনি কি আমাদেরকে চিনেন, মাহির ভাই? তোকে আমাকে না, হয়তো তোর বাপ চাচাদের চিনেন। উনারা তো আবার রাজশাহীর গণ্যমান্য ব্যক্তি। কে না চেনে তাদের? অহো, শোন, ব্রেকফাস্ট কি অর্ডার দিব, নাকি বাহিরে গিয়ে করবি? কলেজে যাব আমরা আজকে। না, কিছু কেনাকাটা বাকি আছে এখনো। তোর বইও কিনতে হবে। আচ্ছা, তাহলে অর্ডার দেওয়ার দরকার নেই। একেবারে বের হয়ে ব্রেকফাস্ট করব, তারপর বাজারের দিকে যাব। আচ্ছা। 9টার দিকে বাজারে যাবার উদ্দেশ্যে তৈরি হয়ে গেল ওরা। রোজি ঘর থেকে তৈরি হয়ে ড্রয়িং রুমে এলো। মাহির ভাই, চলুন। মাহির তৈরি হয়ে সোফার উপর বসে ফোন স্ক্রোল করছিল। এই পর্যায়ে ফোনটা প্যান্টের পকেটে পুরতে পুরতে এগিয়ে এলো রোজির কাছে। আচমকাই কিছুটা ঝুঁকে রোজির গ্রীবা দেশে মুখ নামিয়ে কিছু একটা অনুভব করার চেষ্টা করল মাহির। রোজি আজকে আর পিছিয়ে গেল না, বরং আর্স্ট হয়ে স্থির দাঁড়িয়ে রইল। ক্রমেই নিবিড় হতে লাগলো মাহিরের সান্নিধ্যে, ওর নাক মুখ আটকে আছে রোজির গলার ভাঁজে। স্কার্ফের ফিনফিনে আবরণের উপর দিয়েই রমণীর কোমল ত্বকের উষ্ণতা গভীরভাবে অনুভব করতে পারছে সে। মাস্ক রোজের সেন্সুয়াল স্মেল ঝরছে রমণীর শরীর থেকে। রোজির চোখ খিচে বুজানো। মেঝেতে লেগে আছে রমণীর নগ্ন পদযুগল, আঙুলগুলো কুঁকড়ে উঠেছে মৃদু শিহরণে। শিরায় উষ্ণ রক্ত প্রবাহের গতি অতি তীব্র। মোহিত মাহির তড়িৎ গতিতে পা সরিয়ে নিল বিপদসীমার লাল দাগের উপর থেকে। এক ঝটকায় মাথা উঠে নিল রমণীর গ্রীবা দেশ হতে। মাথা ঝিমঝিম করছে, দৃষ্টি ঘোলাটে। আর এক মুহূর্তও দাঁড়ালো না সে সেখানে। হনহন পায়ে রোজির ঘরে গিয়ে সোজা ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। ড্রেসিংয়ের উপর রাখা মাস্করোজের ব্ল্যাক এডিশন পারফিউমটির উপর দৃষ্টি আটকালো ওর। মাহিরের বুঝতে বাকি রইল না এটা কাজ। চরম বিরক্তিতে চোয়াল শক্ত হয়ে উঠল ওর। এক ঝটকায় পারফিউমের ব্ল্যাক ফ্লেকনটি হাতে নিয়ে সোজা রান্নাঘরের ডাস্টবিনের কাছে চলে এলো। মাহিরের হাতে নিজের নতুন পারফিউম দেখে রোজি নিজে ওর পিছন পিছন রান্নাঘরে এলো। ততক্ষণে সুগন্ধির শিশিটা ডাস্টবিনের দুর্গন্ধযুক্ত আবর্জনার মাঝে জায়গা করে নিয়েছে। স্তম্ভিত রোজি গোল গোল চোখে সেদিকে তাকিয়ে রইল কতক্ষণ। তারপর মাহিরের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে প্রশ্ন ছুড়ল, এটা কি করলেন মাহির ভাই? কালকেই এই পারফিউমটা কিনে দিল মীরা আপু। নতুন পারফিউমটা এভাবে ডাস্টবিনে ফেলে দিলেন?
মাহির রোজির কথায় উত্তর না করে নিজেই ওকে আদেশ করে বসল, এক্ষুনি গোসল করবি তুই। আর এই জামাকাপড় বদলে অন্য জামা পরবি, যা। কথাগুলো বলতে বলতে রোজির হাত টেনে ওকে ওয়াশরুমের দরজার কাছে নিয়ে এলো মাহির। রোজির মেজাজ এবার সপ্তমে চড়ল। সে ঝামটে উঠে বলল, এটা কেমন আচরণ মাহির ভাই? একটুখানি পারফিউমই তো দিয়েছি গায়ে, এজন্য গোসল করতে হবে? ঘ্রাণটাও তো খারাপ না। সুন্দর মিষ্টি সুবাস। গলার কাছ থেকে স্কার্ফটা টেনে নাকের কাছে নিয়ে শ্বাস টেনে বলল রোজি। মাহির একটা লম্বা শ্বাস টেনে নিয়ে নিজেকে স্বাভাবিক করল। ওর আচরণে আসলেই একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছে। যেখানে সে রোজিকে বুঝিয়েই ব্যাপারটা মিটমাট করতে পারত। মাহির এবার রোজির দুবাহু আলতো করে ধরে নরম স্বরে বলল, এটার ঘ্রাণ মিষ্টি নয়, রোজ। এটার ঘ্রাণ মারাত্মক। এর সেন্সুয়াল ঘ্রাণ সহজেই একজন পুরুষ মানুষের স্নায়ুকে বিভ্রান্ত করতে সক্ষম। এগুলো হলো প্রাপ্তবয়স্কদের জন্য। আচ্ছা আচ্ছা, বুঝেছি। মাহিরের মুখে হাত দিয়ে ওর কথা আটকে দিল রোজি। তারপর আলগোছে ওয়াশরুমে ঢুকে পড়ল লজ্জাবতী রমণী। দরজার এপার থেকে মাহির চেঁচিয়ে বলল, মাথা ভেজানোর দরকার নেই, শুধু শরীরে পানি দিয়ে বেরিয়ে আয়। তারপর ওর মনে হলো কাপড় তোয়ালে কিছুই নিয়ে যায়নি মেয়েটা। তাই সে রোজির জামা আর তোয়ালে নিয়ে দাঁড়িয়ে রইল ওয়াশরুমের দরজার কাছে। হৃদপিণ্ডটা এখনো তুমুল বেগে লাফাচ্ছে। বাপরে, এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল ওর। এই মেয়ের শরীরের স্বাভাবিক গন্ধেই মাতাল মাহির। তার ওপর আগুনে ঘি ঢালার মতো এমন কাণ্ড। আর এই বোকা মেয়ে তো গায়ে সেন্সুয়াল পারফিউম মেখে জনসমক্ষে যাবার জন্য প্রস্তুত হয়ে বসেছিল। ভাবা যায়, সব অনিষ্টের মূল ওই মীরা বান্দরনী। নূতনের হাতে ভুলভাল জিনিস তুলে দেয়। দিলি যখন, একটু বুঝিয়ে শুনিয়ে তো দিতে পারত। কিছুক্ষণ পর ওয়াশরুমের ভেতর থেকে রোজির কুণ্ঠিত কণ্ঠস্বর ভেসে এলো, মাহির ভাই, আমি কাপড় আর তোয়ালে কিছুই আনি নাই। মাহির বলল, হাত পার করে দে। এবার দরজার সামান্য ফাঁক গলিয়ে বেরিয়ে এলো রোজির ভিজে স্নিগ্ধ হাত। মাহিরও হাত বাড়িয়ে কাপড়গুলো এগিয়ে দিল। ফের রেডি হয়ে মাহিররা ফ্ল্যাট থেকে বের হতে যাবে এমন সময় বাড়িওয়ালি ভদ্রমহিলা হাত ভর্তি নাস্তা নিয়ে হাজির। মাহির বিনয়ের সাথে না করলেও কোন কথা শুনলেন না তিনি। টেবিলের উপর নাস্তার প্লেটগুলো রেখে বললেন, এখানে তোমাদের মায়েরা কাছে নেই, তাই মনে করো আমিই তোমাদের মা। মায়ের হাতের খাবার এড়িয়ে যেতে হয় না, না হলে কিন্তু দিন শুভ হবে না। মায়ের মতো শাসনের স্বরে কথাগুলো বলেই চলে গেলেন ভদ্রমহিলা। মাহিরকে ভাবনাশীল দাঁড়িয়ে থাকতে দেখে রোজি বলল, মাহির ভাই, খাবো না খাবারগুলো? তারপর পায়ের গোড়ালি দুটো উঁচু করে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মাহির ভাই, সেমাই দিয়েছে, দেখুন। মাহির এবার রোজির দিকে তাকালো। রোজি উচ্ছ্বসিত হয়ে ওর দিকেই তাকিয়ে আছে। মাহির আচমকা ওকে পাজা তুলে এগিয়ে গিয়ে বসিয়ে দিল সোফার উপর। তারপর টেবিল থেকে খাবারের প্লেট দুটো নিয়ে এসে নিজেও বসে পড়ল ওর পাশে। এক প্লেটে 4টা পরোটা আর দুটো ডিমের অমলেট, আর অন্য প্লেটে রাখা দুটো বাটিতে সেমাই, মুরগি মাংস ভুনা। এগুলোর মধ্যে রোজির সবচেয়ে পছন্দ হলো সেমাই। এই খাবারটার উপর এক ধরনের বিশেষ দুর্বলতা কাজ করে মেয়েটার। বাড়িতে শুধুমাত্র রোজির জন্য হলেও প্রতিদিন সেমাই রান্না হয়ে থাকে। রোজি কালক্ষেপণ না করে চামচ ভরে সেমাই মুখে পুরল। কিন্তু পরক্ষণেই মুখটা কিঞ্চিত কুঁচকে উঠল ওর। উমম, এত মিষ্টি! তোর মতো সবাই তো আর পানসে সেমাই খায় না। মিষ্টি জিনিস একটু মিষ্টিই হয়। কম মিষ্টি খাওয়ার অভ্যাস থাকাটাই ভালো। ডায়াবেটিস হবে না, বুঝেছেন? বুঝেছি। আমাদের সংসারে চিনি কেনবার টাকাটাও সেভ হবে। মাথা নেড়ে সায় দিল রোজি। মাহির একটা পরোটার উপর ডিমের অমলেট রেখে তার উপর কয়েকটা মাংসের টুকরো বিছিয়ে দিল। তারপর পরোটাটিকে সুন্দর করে রোল পাকিয়ে রোজির মুখের সামনে ধরল। মাহিরের হাত থেকেই গুনে গুনে 3 কামড় খাওয়ার পর বেঁকে বসল মেয়েটা। আর পারছি না, মাহির ভাই। পেটে হাত বুলিয়ে বলল, পেট একেবারে টইটুম্বর, আর একটুও জায়গা নেই। খাওয়ার প্রতি এই মেয়ের বড্ড অনীহা, যা মাহিরের নখদর্পণে। তাই সে পাত্তা দিল না রোজির নাকচ করাকে। বরং চোখ পাকিয়ে মৃদু ধমকে উঠল। রোজি, মোটেই একটা পরোটা দিয়েছি, এটা পুরোটাই শেষ করতে হবে। না হলে তোকে নিয়ে যাব না, একা এখানে রেখে চলে যাব। রোজি ভ্রুকুটি করে তাকিয়ে বলল, আপনি কি আমাকে ব্ল্যাকমেইল করছেন? তাহলে তো আরই খাবি না। মুখটা ভার করে মাথা অন্য দিকে ঘুরিয়ে নিল রোজি। মাহির ফোঁস করে একটা ফাঁকা নিঃশ্বাস ছেড়ে এবার আহ্লাদী কণ্ঠে ডেকে উঠল। এই যে মিসেস মেহেরিমা মাহির, এই অধম্যী। মাহিরের অনুরোধ রাখবেন না? হঠাৎ এমন সম্বোধনে হকচকিয়ে উঠল রোজি। এভাবে ডাকলে আবদার ফিরিয়ে দেওয়া যায়। এদিকে ওর পেটে আর একটা দানা ঢোকার জায়গাটাও অবশিষ্ট নেই। অতঃপর মেয়েটা অভিমানের স্বরে ঠোঁট উল্টে বলল,
অহ মাহির ভাই, এভাবে ডাকছেন কেন? আমি আসলেই আর খেতে পারবো না। জোর করে খেলে নির্ঘাত বমি হয়ে যাবে। আচ্ছা থাক, আর খেতে হবে না। পানি খেয়ে নে বেশি করে। বাসা থেকে বেরিয়ে সাহেব বাজারের লাইব্রেরি পট্টির উদ্দেশ্যে রিকশা নিল মাহির। রিকশায় উঠে মাহির বলল, রিকশায় চলাচল করতে কোন সমস্যা হচ্ছে? না, কিসের সমস্যা? বরং ভালোই লাগছে। গাড়ির থেকে রিকশাই ভালো, কি সুন্দর খোলামেলা। তাহলে আপাতত 2 দিন রিকশাতেই চলাচল কর। তারপর গাড়ি কিনব। গাড়ি কেনারই দরকার নেই। বাড়িতে গেলেই তো আপনার গাড়িগুলো ফিরে পাবেন। কয়েকদিন রিকশাতে করেই চলি। শুধু শুধু টাকা নষ্ট করার দরকার নেই। আচ্ছা, আচ্ছা, কিনবো না। দারুণ হিসাবি বউ আমার। বড়লোক এবার করেই ছাড়বে। শেষের কথাটা বিড়বিড় করে বলল মাহির। ফোনে মাহিরের সাথে প্রয়োজনীয় কথা বলা শেষ করে কল কাটল আসিফ। পিছনে ঘুরতেই সামনে তুবাকে দাঁড়িয়ে থাকতে দেখে কিঞ্চিত চমকে উঠল সে। তবে তা প্রকাশ না করে গম্ভীর্যতা বজায় রেখে তীক্ষ্ণ চোখে মেয়েটার আপাত মস্তক পরখ করে নিল। কালকে থেকে এই একটাই জামা পরে আছে। মাথার চুলের অবস্থাও করুন। জট বাঁধা চুলগুলো এক জায়গায় জড়ো করে রাবার দিয়ে কোনোমতো আটকে রেখেছে পিছনের দিকে। ফর্সা মুখটাও কেমন কালচেটে হয়ে উঠেছে, চোখের নিচটা একটু বেশিই ডার্ক মনে হচ্ছে। 2 দিনেই পুরো চেহারা পাল্টে গিয়েছে রমণীর। আসিফ, আমিও যাব তোর সাথে। শান্ত স্বরে বলল তুবা। আসিফ কপাল কুঁচকে বলল, কোথায় যাবি? ভাইয়ার কাছে। আমি শুনেছি তোর কথা, তুই এখন ভাইয়ার বাসায় যাবি। হ্যাঁ যাব, কিন্তু তোকে কেন নিয়ে যাব? আমার বোনের সংসারে অশান্তি সৃষ্টি করতে? এভাবে বলছিস কেন? তুবার কণ্ঠটা কিঞ্চিত আহত শোনালো মনে হয়। আসিফের ঠোঁটের কোণে তাচ্ছিল্যের তির্যক হাসি ফুটে উঠল। পরক্ষণেই গম্ভীর হয়ে চাপা স্বরে বলল, কারণ আপনি মহাপ্রলয়ঙ্কারী। আপনার একটা ছোট নিঃশ্বাসও ভয়ঙ্কর ঝড়ের সমতুল্য। আর আমার বোনের জীবনে আমি কোনো ঝড় তো দূরের কথা, এক ফোঁটা অশান্তির বাতাসও ঢুকতে দেব না। তোর বোন তো এখন আমার ভাবি হয়ে গেল। আমি আমার ভাবির সাথে ঝগড়া করব? রোজির সাথে আর কোন খারাপ ব্যবহার করব না ওর সাথে, প্রমিস। আমাকেও নিয়ে চল। সরি, আই কেন, টেক ইউ। লুক ফর এনাদার অপশন। দুহাত পেন্টের পকেটে ঢুকে বলল আসিফ। তারপর নির্লিপ্ততা ভাব নিয়ে চলে যেতে ছাদের দরজার দিকে পা বাড়ালে তুবা এবার পিছন থেকে বলে উঠল, আমাকে না নিয়ে গেলে, আব্বুকে বলে দিব তুই মাহির ভাইয়ার সাথে কথা বলিস। তুবার হুমকি শুনে দাঁড়িয়ে গেল আসিফ, পিছনে ফিরে বলল, আচ্ছা, বললে কি হবে? কি হবে? বুঝতে পারবি, কত ধানে কত চাল। আব্বুর কথা অমান্য করার শাস্তি কত কঠোর তা তো জানিস নিশ্চয়। আসিফ ওর খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে স্থির দৃষ্টিতে তুবার দিকে তাকালো। শীতল কণ্ঠে বলল, পৃথিবীর সবচেয়ে কঠোরতম শাস্তি কি জানিস? তোর মতো একটা জঞ্জাল সারা জীবনের জন্য ঘাড়ে ঝুলিয়ে দেওয়া। আমার জন্য কি এই শাস্তি নির্ধারণ করবে তোর বাপ? মানে, এই তুই কি বলতে চাইছিস আমার বাপ? মাত্রই তুবার সহজাত প্রবৃত্তির উদ্ভব হতে যাচ্ছিল, কিন্তু তা আর হতে দিল না আসিফ। ঘড়ির দিকে তাকিয়ে কাটটাক বলে দিল, এখন বাজে ঠিক 3টা 20। 3টা 24-এর মধ্যে ভদ্রমহিলার মতো বাগানে এসে হাজির হবি, যদি যেতে চাস আমার সাথে। এতটুকু বলেই আসিফ আর এক মুহূর্তও দাঁড়ালো না সেখানে। পিছন থেকে তুবা চেঁচিয়ে বলল, আরে 5 মিনিটটা তো পুড়ে দিবি। হন্তদন্ত তুবা একদৌড়ে ঘরে এসে কোনোমতো হাতের কাছ থেকে একটা জামা তুলে পরে নিল। যে মেয়ে মুখে ফাউন্ডেশন আর কনসিলার না লাগিয়ে বাড়ির বাইরে পা রাখে না, আজ সে মুখ ধোয়ার সমটাও পেল না। পাশ থেকে একটা ওড়না উঠে নিয়ে দৌড় দিল নিচে। এক দৌড়ে বাগানে পৌঁছে হাঁপাতে লাগলো তুবা। বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আসিফ ঘড়িতে চোখ বুলিয়ে নিল। 25 বেজে গিয়েছে। 1 মিনিট লেট করেছিস, এখন কি তোকে নিয়ে যাওয়া উচিত আমার? আগুনে ঘি ঢালার অবস্থা হলো তুবার। বাইকের হেলডেলে রাখা হেলমেটটা উঠে নিয়ে আসিফের হুমকি স্বরে বলল, কি বললি বল আরেকবার, মাথা ফাটিয়ে দিব একেবারে। উদ্ধৃতি চিহ্ন। আসিফ কিছু একটা বলতে যাবে তখনই পিছন থেকে আমানের কণ্ঠ ভেসে এলো, কোথায় যাচ্ছ তোমরা? তুবা আপু, মাহির ভাইয়ার বাসায় যাচ্ছি। কোনো কিছু না ভেবে শুভাকাঙ্ক্ষী আমানের কাছে ফরফর করে সব সত্য বলে দিল তুবা। আমান বলল, আমিও যাব। দুপুরে গরুর মাংস খাওয়ার সময় রোজিটাকে মিস করছিলাম, একটু দেখে আসি গিয়ে। আচ্ছা চল, আসিফ চোখ রাঙিয়ে বলল। চল মানে, আমার মাথায় করে যাবি? বাইকে যেকোনো একজন যেতে পারবি। কে যাবি তাড়াতাড়ি ডিসাইড কর। তুবা বলল, গাড়ি নিয়ে যাই, তাহলে 3জনই যেতে পারবো। আচ্ছা, থাক তোরা, কাউকেই যেতে হবে না, বলেই আসিফ বাইকে উঠে বসল। তুবা এবার তাড়াতাড়ি করে আমানের গালে হাত রেখে বলল, আমান আজকে আমি যাই।
আর কালকে তুই যাস কেমন? না হলে কাউকেই নিয়ে যাবে না তোর ভাই। আর এই কথা বাসার কাউকে বলবি না কিন্তু। আচ্ছা, সমস্যা নেই, তুমি নিশ্চিন্তে যাও, কেউ কিচ্ছু জানতে পারবে না। তারপর আসিফের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে উপদেশ ছুড়ল। আসিফ ভাইয়া, আমার তুবা আপুকে সাবধানে নিয়ে যাবে, স্পিড 60-এর বেশি উঠাবে না। বুঝা গেল? আমার বাম পায়ের ঠাডানো লাথি খেতে না চাইলে হিরোগিরি বাদ দিয়ে জাফট এখান থেকে। আমান ভেতর ভেতর আসিফের হুমকিতে ভয় পেলেও তুবার সামনে বুক ফুলিয়ে বলল, তুবা আপু, এই ছেলে তোমাকে বিরক্ত করলে আমাকে বলবে, কেমন? আসিফ এবার বিরক্ত হয়ে বাইক থেকে নেমে আমানের দিকে এক পা তেড়ে আসতে নিতেই পুচকে আমান পরনের হাফ প্যান্ট খুলে যে একটা দৌড় দিল, একেবারে এক দৌড়ে পাগার পার। আসিফ এবার মেসিকে একটা পেট বাস্কেটে করে এনে তুবার হাতে ধরিয়ে দিল। তারপর ওর মাথার দিকে তাকিয়ে বিদ্রূপ করে বলল, পেতনির মাথা তো নয় যেন বাবুই পাখির বাসা। মানে, আসার সময় আয়না দেখোসনি? কেন কি হয়েছে? বলেই তুবা তাড়াহুড়ো করে বাইকের আয়নায় মাথা সমত চেহারাটা দেখে নিল। ইস, চুলের কি বাজে অবস্থা। আসিফের দিকে তাকিয়ে বলল, 2 মিনিট দাঁড়াবি, আমি একটু চিরুনি করেই চলে আসব। দরকার নেই, চেহারার সাথে বেশ ম্যাচিং হয়েছে হেয়ারস্টাইলটা। পিওর পেতনির নানি। বাইকে উঠে বসে স্টার্ট দিতে দিতে বলল আসিফ। ক্রোধের দাবানলে ভেতরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তুবার। কিন্তু বাইরের আবহাওয়া যথেষ্ট অনুকূল। আজকে মেয়েটা নিজেই নিজের ধৈর্যের রেকর্ড ভেঙেছে। শুধুমাত্র মাহির ভাইয়ার জন্য। তার ভাইটা আজ তার জন্যই বাড়ি ছাড়া। এই সত্যিটা কুরে কুরে খাচ্ছে ওকে। রাতের ঘুম হারাম করে দিয়েছে। না জানি ভাইয়া কত রেগে আছে তার উপর। ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে ভাইয়ের রাগ ভাঙাতে মরিয়া হয়ে আছে মেয়েটা। গত 2টা দিন তুবা কলেজে গিয়ে চাতক পাখির মতো চেয়ে চেয়ে অপেক্ষা করেছে মাহিরের জন্য। কিন্তু মাহির আসেনি। আজকে একটা সুবর্ণ সুযোগ পেয়েছে মাহিরের কাছে যাবার। কোন কিছুর বিনিময়েই এই সুযোগ হাতছাড়া করবে না সে। বাইকের হর্নের শব্দে কটমট চোয়াল স্বাভাবিক হয়ে এলো তুবার। এলোমেলো চুলগুলো আড়াল করতে গায়ের ওড়নাটা দিয়ে মাথা সমেত শরীর ঢেকে নিল সে। তারপর আলগোছে উঠে বসল বাইকের পিছনে। বাইকের হর্নের শব্দে কটমট চোয়াল স্বাভাবিক হয়ে এলো তুবার। এলোমেলো চুলগুলো আড়াল করতে গায়ের ওড়নাটা দিয়ে মাথা সমেত শরীর ঢেকে নিল সে। তারপর আলগোছে উঠে বসল বাইকের পিছনে। এবং কিছু বুঝে ওঠার আগেই সজোরে বাইকের এক্সিলেটর ঘুরিয়ে দিল আসিফ। তাল সামলাতে তুবা হন্তদন্ত হয়ে শক্ত হাতে আঁকড়ে ধরল আসিফের টি শার্ট। মুহূর্তেই তীরের বেগে মীর মহলের ফটক পেরিয়ে রাস্তায় উঠে গেল আসিফের ইয়ামাহা R15M মেটালিক ব্ল্যাক বাইকটা। স্পিড মিটারের কাঁটা ছাড়িয়ে গেল 80-র ঘর। তুবা চিৎকার করে বলল, আসিফ, স্পিড কমা হারাম তারা চিহ্ন জাদা, না হলে আমাকে নামিয়ে দে। আসিফ কোনো উত্তর দিল না, বরং গতি আরও বাড়িয়ে দিল। বাতাসের শো শো শব্দে কান ঝালাপালা হওয়ার জোগাড়। তুবার হৃৎপিণ্ড গলার কাছে চলে এসেছে। বাঁচার তাগিদে আসিফের বাহুর নিচ দিয়ে হাত পার করিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে মেয়েটা। চোখ দুটো খিচে বন্ধ করে মুখ গুজে রেখেছে আসিফের ঘাড়ে। রমণীর নিবিড় সান্নিধ্যের উষ্ণতা আসিফকে উত্তেজনাকে প্রগাঢ় করে তুলছে ক্রমান্বয়ে। যার প্রভাব পড়ছে বাইকের স্টেরিয়ারিং ধরে রাখা ওর দৃঢ় হাতের মুঠোয়। তবুও পুরুষালী বাদামি ঠোঁটের ভাঁজে এক নিঃশব্দে চিলতে রহস্যময়ী হাসির দীপ্ত ফুটে আছে। মেরে কেটে 10 মিনিটের রাস্তা আসিফ প্রায় 20 মিনিট লাগিয়ে দিল পৌঁছাতে। সোজা পথ ছেড়ে পুরো রাজশাহী টহল মেরে অবশেষে একটি ভবনের সামনে এসে বাইক থামল। বাইক থামতেই তুবা প্রায় ঝাঁপিয়ে নিচে নামল। দুহাতে বুক চেপে ধরে সে পাগলের মতো হাঁপাচ্ছে। শরীর থরথর করে কাঁপছে উত্তেজনায়। আসিফ নির্বিকার ভঙ্গিতে বাইক স্ট্যান্ড করে হেলমেটটা খুলল মাথা থেকে। তুবা কিছুক্ষণ দম নিয়ে নিজেকে সামলে নিল। তারপর চারপাশটা দেখে তার ভ্রু কুঁচকে এলো। চোখ আটকে গেল বড় অক্ষরে, পশু হাসপাতাল, লেখাটির দিকে। তুবা অবাক দৃষ্টিতে আসিফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এখানে এলাম কেন? আসিফ কোনো কথা বলল না। ছেলেটার নির্লিপ্ততা ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ওর সম্মুখে তুবা নামের কোন অস্তিত্বই নেই। বাইকের হুক থেকে আলগোছে মেসির পেট বাস্কেটটা খুলে নিল আসিফ। বাস্কেটের ভেতরে মেসি মিউমিউ করে নিজের উপস্থিতির জানান দিচ্ছে। আসিফ বাস্কেট হাতে নিয়ে সোজা হাসপাতালের ভেতরে ঢুকে গেল। আসিফের নির্বিকার কর্মকাণ্ড দেখে রাগে গাড়ি রি করে উঠল তুবার। একবার ভাবল চলে যাবে, কিন্তু এই অপরিচিত জায়গায় একা কোথায় যাবে? বিরক্তিতে জোরে এক ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল সে। তারপর গোজগোজ করতে করতে আসিফের পিছু নিল। ভেতরে ঢুকতেই দেখল আসিফ ওয়েটিং জোনের একটা বেঞ্চে বেশ আয়েশ করে বসেছে। তার পুরো মনোযোগ এখন মেসির দিকে। ওকে বাস্কেট থেকে বের করে উরুর উপর নিয়ে গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। তুবা নিজেও গিয়ে আসিফের পাশে ধপাস করে বসে পড়ল।
কুকুরের ঘেউ ঘেউ আর বিড়ালের মিও মিও ডাকে হাসপাতালের পরিবেশ মুখরিত হয়ে উঠেছে। গত 2 দিন থেকে মেসি বেশ অশান্ত চিত্তে পুরো বাড়ি ছুটে বেরিয়েছে। কিন্তু তার প্রিয় মানুষ দুটোকে কোথাও খুঁজে পায়নি বেচারা। আজকে দুপুরের দিকে তানজিলা বেগমের পায়ের কাছে ঘুরঘুর করার সময় তিনি মেজাজ হারিয়ে মেসির দিকে হাতে থাকা একটা ছোট বাটি ছুঁড়ে মারেন, যা মেসির পায়ে এসে লাগে। তখন থেকেই একটা পা সামান্য উঁচু করে হাঁটছে সে। পায়ে কিছু হলো কি না তা এক্স-রে করে দেখার উদ্দেশ্যেই হাসপাতালে আসা আসিফের। স্থির হয়ে বসে থাকতে থাকতেই হঠাৎ তুবার মনে হতে লাগলো, চারপাশের দেয়ালগুলো দুলছে। মাথার ভেতরটা কেমন ফাঁকা হয়ে আসছে তার। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। আসলে গত 2 দিনের ধকল মেয়েটার শরীর আর সইতে পারছে না। গত 2 রাত ঠিকভাবে ঘুমাতে পারেনি। তার ওপর আজ দুপুর থেকে পেটে দানা পানিও পড়েনি। তীব্র মানসিক অস্থিরতা আর ক্ষুধার সাথে যোগ হয়েছে আসিফের ওই বিধ্বংসী বাইক রাইড। তীব্র গতিতে বাইক চালানোয় সরাসরি অনেকটা বাতাস তার নাকে মুখে লেগেছে, যা এসে খালি পেটে গ্যাস্ট্রিকের সমস্যাকে উস্কে দিয়েছে। তার সাথে যোগ হয়েছে হাসপাতালের বিশ্রী গন্ধ আর কোলাহল, সব মিলিয়ে এখন রীতিমতো অসুস্থ বোধ করছে মেয়েটা। তুবা কোনোরকমে আসিফের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, আসিফ, সব কিছু এভাবে ঘুরতেছে কেন? আসিফ বিরক্তিতে ভ্রুকুটি করে তাকিয়ে বলল, মাল খাইছস নাকি, নাকি তারি মারি কিছু গিলছস? মাল না খাইলে তো টাল লাগার কথা নয়। আসিফের তোত্তারা কথার প্রেক্ষিতে কোনরূপ উত্তর দেওয়ার শক্তিটুকুও এবার আর নেই তুবার। পাকস্থলী উল্টে পাল্টে বমি উঠার জোগাড়। বুক ফেটে কান্না আসছে মেয়েটার। আচমকা ওর মনে হলো এবার বুঝি সত্যিই সবার সামনে সব ভাসিয়ে দেবে। অগত্যা ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো তোকে। ওকে হঠাৎ উঠে দাঁড়াতে দেখে কোথায় যাচ্ছে তা জিজ্ঞেস করার জন্য আসিফ পিছন থেকে ওর হাত আঁকড়ে ধরল। কোথায় যাচ? কথাটা কণ্ঠেই আটকে গেল ওর। মুখ চোখ সব কুঁচকে উঠল আপনা আপনি। পরনের শুভ্র শার্টটি মুহূর্তেই কলুষিত হয়ে উঠল অযাচিত তরলে, কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সে হতভম্ব হয়ে তাকিয়ে আছে, তুবার রক্তহীন ফ্যাকাশে হয়ে উঠা ফর্সা মুখটার দিকে। বমি করার পর তুবার ক্ষীণ শরীরটা এক টুকরো তুলোর মতো হয়ে এলো যেন, পা দুটো অবশ হয়ে আশায় ধপ করে মেঝেতে বসে পড়ল মেয়েটা। তবে তাল হারিয়ে পড়ে যাওয়ার আগেই আসিফ তাৎক্ষণিক ক্ষিপ্র হাতে ঝাপটে ধরল ওকে। তারপর আর এক মুহূর্ত দেরি না করে তুবাকে পাজা তুলে দ্রুত পায়ে হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে এলো। ভেতরের ভ্যাপসা গরম আর ওষুধের কটু গন্ধ তুবার অস্বস্তি আরও বাড়িয়ে দিচ্ছে, তাই সে একেবারে খোলা আকাশের নিচে চলে এলো তুবাকে নিয়ে। হাসপাতালের পেছনের দিকে একটা সুন্দর বাগান আছে, ইট দিয়ে বেষ্টিত বাগানের সামান্য উঁচু কার্নিশে বসে পড়ল ওকে নিয়ে। ওদের পিছন পিছন মেসিও বাইরে চলে এসেছে। তুবাকে ভীষণ রকম ভয় পায় সে, আর এখন তো ওর অবস্থা দেখে ওর আতঙ্কের মাত্রা কয়েক গুণ বেড়ে গেল মেসির। তাই সে তাদের থেকে বেশ খানিকটা দূরত্ব রেখে গুটিসুটি মেরে বসে পড়ল। তুবাকে এক হাত দিয়ে শক্ত করে ধরে রেখে অন্য হাত দিয়ে নিজের বমি মাখা শার্টের বোতামগুলো দ্রুত খুলে ফেলল আসিফ। শার্টটা খুলে একপাশে রেখে তুবার কপালে হাত রাখল। মেয়েটা তখনও বিরতিহীনভাবে ওয়াক করে চলেছে, কিন্তু পেটে দানা পানি না থাকায় শুধু পিত্তি ছাড়া আর কিছুই বের হচ্ছে না। ফর্সা মুখটা কুঁচকে আছে যন্ত্রণায়। কিছুক্ষণ পর আস্তে করে আসিফের উন্মুক্ত শ্যামলা বুকে মাথা নুইয়ে দিল তুবা। আসিফের রক্তের উষ্ণতা চরচর করে বাড়তে লাগল। পরক্ষণেই চোখ বুজে নিজেকে সামলে নিল এই তাগড়া যুবক। আমি বুঝি মরেই যাব রে, আসিফ। তুবার ক্লান্ত ভাঙা কণ্ঠের আকুতি শুনে আসিফ চোখ মেলে তাকায় ওর বুকে মিশে থাকা ছোট্ট মাথাটার দিকে। আরেকটু খানি চেপে ধরে সেখানটায়। তুই মরলে আমার বুকে পাড়া দিয়ে ঝগড়া করবে কে? তোর পদচিহ্নের খোঁচা না খেলে আসিফ যে অসম্পূর্ণ। খোলা আকাশের নিচে, ফ্রেশ বাতাসের সংস্পর্শে এসে আস্তে শান্ত হয়ে এলো তুবা। ওকে সাবধানে বসিয়ে রেখে দৌড়ে গিয়ে পাশের দোকান থেকে 2 লিটারের একটি বড় পানির বোতল কিনে আনলো আসিফ। তারপর নিজেই তুবার চোখে মুখে পানির ঝাপটা দিয়ে দিল। আসিফ নিজের শরীরটাও হালকা পরিষ্কার করে নিল। ফের তুবাকে পাজা তুলে নিতে গেলে তুবা বলল, কোলে নিতে হবে না? বাইকটা এখানে নিয়ে আয়। এতটুকুর জন্য বাইক লাগবে না। আমিই নিয়ে যাচ্ছি। ভাইয়া এখানে থাকে? কিসের ভাইয়া? হাসপাতালে নিচ্ছি তোকে। না, ভাইয়ার কাছে যাব। ভাইয়ার কাছে নিয়ে চল, কুত্তা। যাব তো রে বাবা, আগে তোকে ডাক্তার দেখিয়ে আনি। আসিফ, তুই নিয়ে যাবি কি না বল, এক্ষুনি। এই মুহূর্তে আগে ভাইয়ার কাছে যাব আমি। অসুস্থতার মাঝেও রমণীর কণ্ঠে একরোখা জেদটা অটুট। আসিফ দীর্ঘশ্বাস ফেলে হার মানল। আচ্ছা বাবা, ঠিক আছে। তুই এখানে বস, আমি বাইক নিয়ে আসছি। 2 মিনিটের মাথায় আসিফ বাইক আর মেসির বাস্কেটটা নিয়ে এলো। মেসিকে বাস্কেটে ঢুকিয়ে বাইকের হুকে ঝুলিয়ে দিল।
আসিফ এখনো খালি গায়ে, দেহের উপরের দিকে কোন সুতো নেই। আর এই অবস্থায় ওকে ড্রাইভিং করে মাহিরের বাসা পর্যন্ত যেতে হবে, এ ছাড়া কোন উপায়ও নেই। তুবা টলমল পায়ে ধীরে ধীরে বাইকে উঠে বসল। আসিফ নিজেই ওর হাত দুটো পার করে নিয়ে আটকে দিল নিজের সাথে। বলল, আস্তেই চালাবো, তারপরও খারাপ লাগলে বলবি কেমন? হুম, অস্ফুট স্বরে সায় জানালো তুবা। আসিফ বাইক স্টার্ট দিতেই তুবা আলগোছে ওর মাথাটা আসিফের নগ্ন ঘাড়ে এলিয়ে দিয়ে চেক দুটো আলতো করে বুঝে নিল। দরজার ওপারে অর্ধ বস্ত্র আসিফের বাহুতে বিধ্বস্ত তুবাকে দেখে ক্ষণিকের জন্য বাকরুদ্ধ হয়ে পড়ল মাহির। তুবা মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ল ভাইয়ের বুকে। সেকেন্ড খানিক পর ফুপিয়েও উঠল মেয়েটা। কোন এক অজানা শঙ্কায় কেঁপে উঠল মাহির। প্রশ্নবিদ্ধ চোখে আসিফের দিকে দৃষ্টিপাত করল সে। মাহিরের অস্থিরতা লক্ষ্য করে আসিফ ছোট করে উত্তর দিল, অহ ভাই। একটু আগে তুবা বমি করেছিল আমার গায়ে। বলতে বলতে ভেতরে প্রবেশ করল আসিফ। মাহির তুবার মাথায় হাত বুলিয়ে বলল, এখনো খারাপ লাগছে শোনা? তুবা অশ্রু সিক্ত মুখটা তুলে তাকালো মাহিরের দিকে। কান্নারত ভাঙা স্বরে বলল, সরি ভাইয়া, আমি আর এমন ভুল করব না, কোনোদিনও না। রোজিকেও সরি বলে দিব। মাহির মুচকি হেসে আবার বুকে জড়িয়ে নিল তুবাকে। পাগলি বোন আমার, ভাইয়া তো রাগী করেনি আর অ্যাঞ্জেলের উপর। মাহিরের কণ্ঠস্বর শুনে মেসি বাস্কেটের ভেতরই অস্থির হয়ে উঠেছে। আসিফ ওকে বের করতেই এক লাফে মাহিরের পায়ে জিহ্বা দিয়ে আদর দিয়ে এসে মেও মেও করতে লাগল। মাহির তুবাকে নিয়ে সোফায় বসে পড়ল। তারপর মেসিকেও উরুর উপর বসিয়ে নিল। আসিফ বলল, ভাই, ফুল ঘুমাচ্ছে তোর ফুল, মেসিকে নিয়ে যা ওর কাছে, সারপ্রাইজড হয়ে যাবে। আসিফ মেসিকে নিয়ে সতর্ক পায়ে বেডরুমে ঢুকে গেল। রোজি গভীর ঘুমে আচ্ছন্ন, চেহারায় তার রাজ্যের প্রশান্তি। আসিফ মুচকি হেসে আলতো করে মেসিকে বিছানার ওপর ছেড়ে দিল। মেসি অস্থির চিত্তে রোজির মুখের কাছে এগিয়ে গিয়ে ওর গালে কপালে জিহ্বা দিয়ে চাটতে শুরু করল। ওর আদুরে পরশে রোজির ঘুমের ঘোর কাটতে লাগল। ঘোরের মধ্যে মুখটা একটু কুঁচকে হাত দিয়ে কিছু একটা সরাতে চাইল মেয়েটা, কিন্তু মেসি নাছোড়বান্দা। সে আরও জোরে মেও মেও করে ডাকতে শুরু করল। আস্তে আস্তে চোখের পাতা মেলল রোজি। চোখের খুব কাছে ঝাপসা দৃষ্টিতে ধূসর লোমের তুলতুলে কিছু একটা দেখল। দৃষ্টি পরিষ্কার হতেই এবার বিস্ময় চিৎকার করে উঠল রোজি, মেসি! ধরফর করে উঠে বসে মেসিকে বুকের সাথে চেপে নিল রোজি। সামনে তাকাতেই এবার আসিফকে দাঁড়িয়ে থাকতে দেখে রোজির খুশির মাত্রা দ্বিগুণ হয়ে উঠল। আসিফ বসল রাজির পাশে, মাথায় হাত রেখে বলল, কেমন আছে আমার ফুল? ভালো ভাইয়া, তুমি কখন এসেছ? মাত্রই, পেতনিটাও এসেছে চল। বলেই আসিফ রোজির হাত ধরে নামিয়ে নিল বিছানা থেকে। রোজিকে দেখে ভাঙা গলায় কাছে ডাকল তুবা। রোজি ওর পাশে গিয়ে বসল। তুবা এবার রোজির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, সরি, রোজি। আমি সেদিন বুঝতে পারিনি ব্যাপারটা এত গুরুতর হয়ে উঠবে। রোজি আশ্বস্ত করল তুবাকে, বাদ দাও তুবা। আমি কিছু মনে করিনি। আমাদের নিয়তিতে এমন ফাড়া আগে থেকেই লেখা ছিল। মাহির উঠে গিয়ে নিজের একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে এসে দিল আসিফকে। আসিফ সেগুলো হাতে নিয়ে বলল, ভাই তুবা মনে হয় দুপুরে কিছু খায়নি। মাহির বলল, আমি খাবার অর্ডার দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। আসিফ মাথা নেড়ে গোসল করতে ওয়াশরুমে ঢুকে গেল। মাহির রোজিকে বলল, তোর কোচিং আছে না আজকে? চল দিয়ে আসি তোকে। আজকে না যাই, দেখুন তুবা অসুস্থ, ওকে রেখে কিভাবে যাব? রোজি, তুই কিন্তু পড়াচোর হয়ে যাচ্ছিস দিন দিন। গত দিনও যাসনি। তাতে কি, কোচিংয়ে যেগুলো পড়াচ্ছে, সেগুলো আমাদের কলেজে আগেই পড়িয়েছে। তাই লস তো আর হবে না কোচিংয়ে না গেলে। মাহির বুঝল এই মেয়ের যাওয়ার কোন মন নেই, তাই সেও আর জোর করল না। তুবার সাথে গল্প করছে, করুক। এখন থেকেই আন্তরিকতা সৃষ্টি হওয়া দরকার তাদের মাঝে। যতই যাই হোক, ভবিষ্যতে যা রূপে তো এক বাড়িতেই থাকতে হবে এই দুই রমণীকে। মীর মহলের বিশাল রান্নাঘরের দায়িত্ব ভাগাভাগি করে কাঁধে নিতে হবে তাদের। গল্প করার এক পর্যায়ে তুবা রোজির পরনের টপসটা হাত দিয়ে ধরে দেখতে দেখতে বলল, বাহ, টপসটা সেই তো। এটা কবে কিনেছিস? কালকে মীরা আপুর সাথে শপিংয়ে গিয়েছিলাম, তখন কিনেছি। কোন দোকান থেকে? আম্মুকে বলে আমিও একটা নিব। দোকানের নাম মনে নেই, কিন্তু আমার কাছে এই রকম আরেকটা আছে। ওটা হলুদ কালারের, আমি একবারও পরিনি, চাইলে নিতে পারো। তুবা এবার চট করে শোয়া থেকে উঠে বসল। উৎফুল্ল কণ্ঠে জিজ্ঞেস করল, অনেকগুলো শপিং করেছিস, তাই না? রোজি উপর নিজ মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। তারপর শপিং করা জিনিসপত্রগুলো দেখাতে তুবাকে ওর ঘরে নিয়ে গেল। আসিফ ওদের দিকে তাকিয়ে বিড়বিড়ালো, ঢঙ্গির ঢঙ্গ এবার শুরু হলো। লোভী বেডি,
আমার বোনের সংসার না হাতাইলে আর শান্তি নাই। মাহির জিজ্ঞেস করল, বাড়ির কি অবস্থা? অবস্থা সবাই ঠিক আছে, শুধু আম্মুকেই বুঝা যাচ্ছে না। দিব্যি আছে, প্রতিদিনের মতো কাজ করছে, খাচ্ছে দাচ্ছে। ভেতরের অবস্থা বুঝা দেয়। ফুলের কথা উঠলেই রেগে যাচ্ছে। আর তোর বড় আব্বু? উদ্ধৃতি চিহ্ন। বড় আব্বু সবসময়ের মতোই নির্লিপ্ততা। সেদিনের পর থেকে তার মুখে এই বিষয়ে কোন শব্দ ফুটেনি। আমি বুঝলাম না, আম্মুর রাগ করার যুক্তি আছে না হয় একটা। কিন্তু বড় আব্বু এভাবে মুখ ঘুরিয়ে রেখেছে কেন? বড় আব্বু জোর দিয়ে একটা কথা বললে আম্মুও মেনে নিতে বাধ্য হবে। আসিফের বিপরীতে মাহির কিছু বলল না। শুধু নিঃশব্দে তাচ্ছিল্যের হাসিতে অদ্ভুতভাবে ভেতরটা দুলে উঠল তার। গত 17 বছরে আজকেই প্রথম রোজি তুবা একসাথে এত ভালো সময় কাটালো। একসাথে গল্প, খাওয়া দাওয়া, জামা কাপড় গোছানো অনেক কিছুই করেছে এই 2 ঘন্টায়। কালকের শপিং করা রোজির জিনিসগুলো এলোমেলো ভাবে ক্লজেটে ঢুকে রেখেছিল। সেগুলো আজকে দুজন মিলে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। গোছাতে গোছাতে রোজির থেকে একজোড়া জুতা আর 2 সেট জামাও কবজা করে নিয়েছে তুবা। অবশ্য উদার রোজি নিজেই দিয়েছে। তুবার এক্সপ্রেশন দেখেই রোজি বুঝে নিয়েছিল জামাগুলো খুব পছন্দ হয়েছে ওর। কিন্তু আত্মমর্যাদার ভারে চাইতে পারছিল না, আবার মাহিরের ভয় কেড়ে নিতেও পারছিল না। অগত্যা রোজি নিজেই প্যাক করে দিয়েছে। সন্ধ্যা নামার খুব বেশি দেরি নেই, মাগরিবের আজান দিতে মিনিট 10 মতো বাকি। আসিফরা ফিরে যাওয়ার জন্য তৈরি হয়েছে। তুবার 2-3টা ব্যাগ দেখে আসিফ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি এগুলো? তুবা মুখ ঝামটা দিয়ে বলল, তোকে কেন বলবো? কেন বলবি মানে? আমার বোনের সংসার লুট করতে নিয়ে এসেছি আমি তোকে। আসার সময় কি বলেছিলিস, ভুলে গেলি? তোর বোন একাই সংসার করে? আমার ভাইয়ার সংসার এটা। দেখ, দেখ, এই কুটনি এখনই কুটনামি করতে লাগছে। ফুল, তোর কুটনি ননদরে তাড়াতাড়ি বিয়া দিয়ে বিদায় কর বাড়ির থেকে। না হলে সংসারে বরকত আসবে না তোর। ওদের ঐতিহাসিক ঝগড়ার সূত্রপাত হতে যাচ্ছে বুঝতে পেরে রোজি নিজেই বলল, ভাইয়া, ব্যাগের ভিতর 2টো জামা আছে। আমিই দিয়েছি। শোন ফুল, ননদদের বেশি লাই দিতে নেই। না হলে দেখবি এরা একসময় তোর মাথায় চড়ে বসে একটা একটা করে সব চুল ছিঁড়ে ফেলবে। এদের পোষা আর দুধ কলা দিয়ে কালসাপ পোষা একই কথা, এরা হলো সর্বকালের সর্ববিষাক্তময় কালনাগিনী। আমাকে কালনাগিনী বলা? তবে দেখ কালনাগিনীর ছোবল খেতে কত মজা। বলতে বলতেই তুবা কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়ল আসিফের উপর। আসিফের টি-শার্টের কলার ধরে টেনে ওর পিঠটা কুঁজো করে নামিয়ে আনল সে। তারপর পিঠের মাঝ বরাবর কনুই দিয়ে খোঁচা দিতে লাগলো অনাবর্ত। রোজি কি করবে উপান্তর না পেয়ে দৌড়ে ওয়াশরুমের দরজায় গিয়ে মাহিরকে ডাকতে লাগল। মাহির কোনোমতো প্রয়োজনীয় কাজ সেরে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। রোজি উত্তেজিত কণ্ঠে বলে উঠল, মাহির ভাই, ওরা আবার ঝগড়া লেগেছে। মাহির দ্রুত পায়ে ঘরে এলো। মাহিরের উপস্থিতি টের পেতেই ফাটাফাটিরত 2 জন 2 দিকে ছিটকে দাঁড়িয়ে পড়ল। আসিফের টি-শার্ট আর তুবার চুলের অবস্থা দেখে মনে হচ্ছে প্রলয় বয়ে গেছে তাদের ওপর দিয়ে। মাহির থমথমে শান্ত স্বরে প্রশ্ন ছুড়ল, কে আগে শুধু করেছে? ন্যাযবাদী রোজি টুপ করে বলে উঠল, আসিফ ভাইয়া আগে শুরু করেছে। ভাইয়া তুবাকে কালনাগিনী বলে রাগিয়ে দিয়েছিল। রোজির কথায় আসিফ যেন আকাশ থেকে পারল। এই মেয়ে তার পক্ষ না নিয়ে পেতনিটার পক্ষ নিচ্ছে। ঘরের শত্রু বিভীষণ। একদিনেই এত পরিবর্তন তার ফুলের মাঝে, না জানি কিছু দিন পর আরও কি কি দেখতে হবে ওকে। তুবাও লাফ দিয়ে রোজির কথায় সায় জানালো। ভাইয়া আসিফ আমার নামে রোজির নাক ভাঙ্গানি দিচ্ছিল। বলেছে ননদ পোষা আর কালসাপ পোষা নাকি একই কথা। মাহির একটা দীর্ঘ শ্বাস টেনে ভেতরের বিরক্তি মুছে দিতে চাইল। চড়া কণ্ঠে বলে উঠল, তোরা এক্ষুনি বের হবি আমার বাড়ি থেকে। না হলে আমি কিন্তু বড় সাহেবকে, সাদ্দাত হোসেন, উনাকে বাড়ির কর্মচারীরা বড় সাহেব বলে ডাকেন, ফোন করে তোদের এখানে আসার কথা জানিয়ে দিব। তুবা এবার সিটিয়ে উঠল। বাবা যদি একবার জানতে পারে তার কথা অমান্য করে সে এখানে এসেছে, তাহলে কপালে বড় দুঃখ আছে তার। তুবা এবার আসিফের দিকে তাকিয়ে বলল, আসিফ চল তাড়াতাড়ি। সরি, এই ঘোর সন্ধ্যায় কোন পেতনিকে আমার বাইকে নিচ্ছি না আমি। বলা যায় না, পিছন থেকে ঘাড় মার মটকে দিতে পারে। তুই নিবি, তোর বাপ নিবে, তোর 14 গোষ্ঠী নিবে আমাকে। বলেই আসিফের হাত ধরে টানতে লাগলো তুবা। রোজি মেঝের উপর থেকে ব্যাগ 3টা তুলে নিয়ে ফের তুবার হাতে গুজে দিল। আসিফরা যাওয়ার পর মাগরিবের নামাজ পড়ে রোজিকে পড়তে বসালো মাহির। একটানা 11টা পর্যন্ত পড়াশোনা চলল। পুরোটা সময় মাহির বসে ছিল রোজির পাশে। তারপর 11টার দিকে রাতের খাবার খেয়ে নামাজ আদায় করে নিল একসাথে। রাতের আকাশটা আজ উপচে পড়া রূপালী থালায় পরিণত হয়েছে।
চারতলার এই বেলকনি থেকে পৃথিবীটাকে আজ অন্যরকম মায়াবী লাগছে। নিচে বহমান শান্ত নদীটি রূপালী ফিতার মতো এঁকেবেঁকে দূরে কোথাও হারিয়ে গিয়েছে। চাঁদের আলো টলটলে পানির বুকে প্রতিফলিত হয়ে হীরের মতো ঝিলমিল করে উঠছে প্রতিটি ঢেউয়ের ভাঁজে। বাতাসের ঝাপটায় শালপাতার খসখস শব্দ আর নিশাচর পাখির ডাক ভেসে আসছে পাশের রহস্যময় শাল বাগানের দিক থেকে। বেলকনির ঠান্ডা টাইলসের মেঝেতে বসেছে রোজি। তার ঠিক পেছনেই দেয়ালের সাথে লেগে বসেছে মাহির। চারতলার এই উচ্চতা থেকে নিচের অপার্থিব জগৎটা একটু বেশিই উপভোগ্য। বেলকনির বাতিটা ঝালানো হয়নি, তার প্রয়োজনও নেই। আকাশের পূর্ণ চাঁদটা আজ বেলকনির ওপরই উপুর হয়ে পড়েছে। সেই তীব্র স্নিগ্ধ আলোয় মাহির স্পষ্ট দেখতে পাচ্ছে রোজির পিঠ জুড়ে খেলা করা অবাধ্য চুলগুলের গোছা। হাতের তালুতে সামান্য তেল নিয়ে তা আলতো করে রোজির সিথিতে ঘষে দিল মাহির। তারপর হাতের 10 আঙুলের সাহায্যে চুলে বিলি কেটে দিল কতক্ষণ ধরে। মাহিরের উষ্ণ হাতের জাদুকরি ছোঁয়ায় পরম আবেশে চোখ বুজে নিয়েছে রমণী। মাথাটা খানিক হেলে এসেছে একপাশে। মাহির এবার পায়ের কাছে রাখা কাঠের চিরুনিটা হাতে তুলে নিল। পূর্ণিমার আলোয় রমণীর পিঠের ওপর ছড়িয়ে থাকা লম্বা চুলগুলো জলপ্রপাতের মতো চিকচিক করছে। মাহির সেই জলপ্রপাতের ভাঁজে চিরুনি বুলিয়ে তাতে বেনি গেঁথে দিল অতি সন্তর্পণে। মাহিরের বেনি করা শেষ হতেই রোজি তার নুয়ে আসা মাথাটা আর সোজা করে ধরে রাখতে পারল না। পেছনে হেলে মাহিরের প্রশস্ত বুকে ক্ষীণ দেহের সম্পূর্ণ ভরটুকু ছেড়ে দিল নির্দ্বিধায়। মাহিরও যেন এই মুহূর্তটিরই অপেক্ষা করছিল এতক্ষণ, এবার সেও তার প্রিয়তমাকে নিজের আদুরে বাহুডোরে আগলে নিল। হঠাৎ মাহিরের নজরে এলো তাদের ডান পাশে থাকা টবের সেই লাল গোলাপটি। আজকেই বাজার থেকে কয়েকটা টব সহ লাল আর সাদা গোলাপের গাছ এনেছিল ওরা। তাদের মধ্যে দুটো গাছে দুটো গোলাপ আগে থেকেই ফুটেছিল। তবে পূর্ণিমার রূপালী আলোয় গোলাপটিকে রক্ত লাল নয়, বরং কিছুটা কালো মেশানো রহস্যময় লাল দেখাচ্ছে, আভিজাত্যের ভাষায় যাকে ডার্ক রেড বলা হয়। ডান হাত বাড়িয়ে টুক করে গোলাপটি ছিঁড়ে নিল মাহির। তারপর তা রোজির কানের পিঠে সযত্নে গুজে দিল। দুধে আলতা বরণ ধারণকারী রমণীর কানের পিঠে গাঢ় লাল বরণ গোলাপটি পূর্ণিমার অহংকার হয়ে রাজত্ব করছে যেন। কানে ফুলের স্পর্শ পেতেই রমণীর বন্ধ চোখের পাতা মিটিমিটি করে মেলে গেল। ঠিক তখনই মাহির ওর কানের লতিতে চুমু এঁকে দিয়ে আবিষ্ট কণ্ঠে বলল, "The world's most beautiful rose is mine, my very own. Sometimes she is a red rose of love, sometimes she is heavenly white. Her color is determined for me, not for nature or not for the world." পরের দিন মাহির রোজিকে তার কলেজেই নিয়ে এলো। এখন থেকে রোজি এখানেই ক্লাস করবে। ওকে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ক্লাসে বসিয়ে দিয়ে বেরিয়ে এলো মাহির। মাহির বের হয়ে আসার পরপরই এবার ইনান তার সাঙ্গ পাঙ্গ নিয়ে প্রবেশ করল সেখানে।